নমস্কার বন্ধুরা, আমি শুভ। স্কেয়ারি টেলস 2.0 চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমাদের আজকের এই ভিডিওটি করা শুধুমাত্র ইউটিউবের বর্তমান পরিস্থিতির উপর দাঁড়িয়ে। আশা করি আমাদের চ্যানেলের গল্প তোমাদের সকলের ভালো লাগবে। সকালে পুঁটিরামের বানানো চায়ের কাপে চুমুক দিতে দিতে হঠাৎ খেয়াল করলাম ব্যোমকেশ তার বইয়ের আলমারিতে দীর্ঘক্ষণ ধরে কিছু একটা করেই চলেছে। মুখে কোনো শব্দ নেই, শুধু নিজের মনে কিছু একটা করে চলেছে। মনে হয় কিছু একটা খুঁজছিল। আলমারির ওপরের তাক থেকে পুরনো বইগুলো নামিয়ে সে মেঝের ওপর স্তূপ করছে। ধুলো মাখা হাতে সে প্রতিটি ফাইলের ভেতরটা উল্টে পাল্টে দেখছিল। ওর এই একাগ্রতা দেখে বুঝলাম কোনো বিশেষ নথির হদিশ না পাওয়া পর্যন্ত ও আজ শান্ত হবে না। ঘরের কোণে রোদের এক ফালি আলো এসে আলমারির কাঁচের ওপর পড়েছে। কি হলো ব্যোমকেশ, কিছু খুঁজছো নাকি? আরে সকাল সকাল এই পণ্ডশ্রমের বিশেষ কোনো কারণ আছে কি? হ্যাঁ, খুঁজছি বই কি। আর বলো না, উকিলবাবু টেলিফোন করেছিলেন। বলছিলেন যে জমির কাগজপত্রগুলো নিয়ে একবার ওর কাছে যেতে। মুখুজ্জে জ্যাঠার গলায় আজ এক অদ্ভুত তাড়া অনুভব করলাম। তিনি বারবার বললেন নথিপত্রগুলো যেন সঠিক থাকে। পুরনো আলমারির এই জঞ্জালের ভেতর থেকে সেই নির্দিষ্ট ফাইলটা খুঁজে বের করাই এখন দায় হয়েছে। জমির কাগজপত্র নিয়ে? কিন্তু কেন? হঠাৎ করে পৈতৃক সম্পত্তির কথা তোমার মনে পড়লো কেন? কোনো কি ঝামেলা বেঁধেছে, নাকি অন্য কোনো মতলব আছে? কারণ যদিও তিনি তেমন কিছু বললেন না, শুধু বললেন আজ বিকেলে একবার তার কাছে যেতে, সাথে মাসির করা উইলটাও নিয়ে যেতে বললেন। উইলের কথা শুনে আমার মনেও খটকা লেগেছে। সাধারণত উকিলরা অকারণে উইল নিয়ে টানাটানি করেন না। নিশ্চয়ই কোনো আইনি জটিলতা বা নতুন কোনো দাবিদার মাথা ছাড়া দিয়ে উঠেছে। দেখা যাক জ্যাঠা কি বলেন। কোনো সমস্যা হয়নি তো? আমার কি কোনো সাহায্য লাগবে তোমার? আইনি কথাবার্তায় একজন সাক্ষী থাকা মন্দ নয়। তাছাড়া বিকেলে আমার বিশেষ কোনো কাজও নেই। আরে না না, সাহায্য লাগবে না। তুমি বরং তোমার ওই লেখালেখি নিয়ে থাকো। উকিল জ্যাঠা যখন ডেকেছেন তখন বিষয়টা একলাই সামলে নেওয়া যাবে। আগে রহস্যটা কি তা তো জানি, কেন ডেকেছে আগে সেটা শুনি, তারপর না হয় তোমায় বলবো। আচ্ছা বেশ। ব্যোমকেশ কিছুক্ষণ পর খুঁজতে খুঁজতে সমস্ত জমির কাগজপত্রগুলো এক জায়গায় গুছিয়ে নেয়। বইয়ের আলমারিতে নথিপত্র খুঁজতে খুঁজতে অগোছালো করে ফেলেছিল। আমি চায়ে শেষ চুমুক দিয়ে ব্যোমকেশকে সহযোগিতা করতে লাগলাম আলমারিটাকে আবার গুছিয়ে রাখতে। আর তখনই একখানা ছবি পেলাম। ছবিটি একটি মহিলার, অনেকটাই পুরনো, কিন্তু ছবির মহিলাটি বেশ সুন্দরী, লাবণ্যময়ী। ছবির রং চটে গিয়েছে ঠিকই, কিন্তু মহিলার চোখের সেই ঔজ্জ্বল্যতা এখনও অমলিন। তার গলায় একটা সাবেকি হার। আমি ছবিটা হাতে নিয়ে আলোর সামনে ধরলাম। এক নজরেই বোঝা যায় তিনি এক উচ্চবিত্ত অভিজাত পরিবারের মেয়ে। এটা কার ছবি? তোমার আলমারিতে এতকাল এই ছবিটা ছিল, অথচ কোনোদিন তো নজরে আসেনি। চেনা বলে তো মনে হচ্ছে না। আরে এটা কোথায় পেলে? এ তো আমার মাসিমার ছবি, যুবতীকালের ছবি। মাসি বলতো এই ছবিখানা দেখেই নাকি মেসোমশাই মাসিমাকে বিয়ে করার জন্য উদ্গ্রীব হয়ে উঠেছিলেন। মাসিমা বলতেন এই ছবিটা নাকি কোনো এক সাহেবের স্টুডিওতে গিয়ে তোলা হয়েছিল। মেসোমশাই এই ছবিটা তার পকেটে রাখতেন। পুরনো স্মৃতির ভাঁজে ছবিটা যে কিভাবে হারিয়ে গিয়েছিল তা আমি নিজেও জানতাম না। ব্যোমকেশকে দেখলাম কথাগুলো বলতে বলতেই তার ঠোঁটে হাসি ফুটে উঠেছিল। ওর চোখে এক ধরনের বিষণ্ণতা আর স্নেহের ছোঁয়া লক্ষ্য করলাম। মাসিমার প্রতি ওর টান যে কত গভীর তা ওর গলার স্বরেই স্পষ্ট। সে আলতো করে ছবির ওপর থেকে জমা ধুলো ঝেড়ে দিল। জানো অজিত, মাসিমা দেখতে যেমন রূপবতী ছিলেন তেমনই গুণবতীও ছিলেন। এই ছবিটা মেসোমশাইয়ের খুব প্রিয় ছিল। ভাবছি এটাকে বাঁধিয়ে রাখবো, কি বলো? স্মৃতিগুলো শুধু ধুলোমাখা ফাইলের ভেতরে থাকা ঠিক নয়, মাঝে মধ্যে চোখের সামনে এমন সৌন্দর্য থাকা ভালো। মেসোমশাই ছবিটার খুব যত্ন নিতেন। হ্যাঁ বেশ তো, এত সুন্দরী একজন মহিলা, তুমিও এমন সুন্দরী একজন কাউকে পেলে তো তোমার সংসারটাও বেশ সুন্দর হতো।
বই আর রহস্য নিয়ে তো জীবনটা কেটে যাচ্ছে ভায়া। এবার একটু রক্ত মাংসের সংসারের কথা ভাবা উচিত তোমার। কি আমার সংসার? সংসারের জালে জড়ানোর মতো ধৈর্য কি আমার আছে অজিত? আমি তো কেবল সত্যের সন্ধান করে বেড়াই। চারদিকের মিথ্যের ভিড়ে সংসার সাজানো আমার ধাতে নেই। আমার কথা শুনে ব্যোমকেশ উচ্চস্বরে হাসতে থাকে। সংসারের কথা বললেই সে এড়িয়ে যায়। ওর হাসির মধ্যে এক রকমের তাচ্ছিল্য ছিল, যেন সংসার জিনিসটা ওর কাছে এক অলীক স্বপ্ন ছাড়া আর কিছুই নয়। সে আবার মেঝের ফাইলগুলো গোছাতে শুরু করলো। আচ্ছা, আমি কি হাসির কোনো কথা কিছু বলেছি? সংসার করার ইচ্ছে নেই তোমার? একটা সুন্দরী বউ হবে, সে ভালো ভালো রান্না করে খাওয়াবে, এই বাড়ি ঘর সুন্দর করে গুছিয়ে রাখবে। কেন? এসবের জন্য বউয়ের কি দরকার? পুঁটিরাম কি খারাপ রাধে নাকি? বউ আনা মানে আবার উটকো এক খরচা। পুঁটিরামের হাতের রান্না খেয়েই তো দিব্যি আছি। সংসারের বাড়তি দায়ভার বহন করা আমার পক্ষে অসম্ভব। তাছাড়া সত্যান্বেষীর জীবনে অনিশ্চয়তা অনেক, সেখানে পরিবারের স্থান কোথায়? কি, বউ মানে উটকো খরচা? ঠিক আছে, আমিও দেখব তুমি বিয়ে করো কি না। তোমার এই অবাস্তব যুক্তির যে শেষ কোথায় আমি জানি না। এই একলা থেকে থেকেই তুমি নিজেকে বড্ড একরোখা বানিয়ে ফেলেছো। দেখা যাক কপালে কি আছে। আচ্ছা আচ্ছা, সে পরে দেখবে কোন। তুমি দেখো পুঁটিরামের রান্না হলো কিনা। খিদেটা বেশ জোরালো হয়েছে। সকাল থেকেই ফাইল খুঁজতে খুঁজতে খিদে তীব্র হয়ে উঠেছে। জল খাবার খেয়ে আমাকে আবার বেরোতে হবে। ব্যোমকেশ কথাগুলো বলতে বলতে স্নানঘরের দিকে চলে যায়। এই মানুষটাকে সত্যি বোঝা বড় কঠিন। কখন যে রসিকতা করে আর কখন যে সিরিয়াস হয়ে যায় তা চট করে ধরা যায় না। আলমারির বাকি বইগুলো আমি গুছিয়ে রাখলাম। দুপুর গড়িয়ে বিকেল হয়। ক্লান্ত অবশ্রান্ত শরীরে ব্যোমকেশ ঘরে প্রবেশ করে। আমি তখন সমাচার দর্পণে চোখ বোলাচ্ছিলাম। সকালেই এক প্রস্থ পড়ে ফেলি, কিন্তু তারপরেও বিকেলে আর একবার খুঁটে খুঁটে পড়তে থাকি। হে আমার এক বদভ্যেস বলা যায়। বাইরে রোদের তেজ কমে এসেছে। ব্যোমকেশের মুখের ওপর এক রকমের গাম্ভীর্য লক্ষ্য করলাম। সে কোনো কথা না বলে সরাসরি ইজি চেয়ারে গিয়ে বসল। ওর পোশাকের ধুলো বলে দিচ্ছিল সে বেশ অনেকটা পথ ঘুরে এসেছে। কি ব্যাপার, এত সময় দেরি হলো যে? সব ঠিক আছে তো? উকিল জ্যাঠার ওখানে গিয়ে কি জানতে পারলে? সবই ঠিক আছে অজিত। বড্ড ক্লান্ত লাগছে। এত সব জমি জমা সম্পত্তির হিসেবটা না আমার বরাবরই ভালো লাগে না অজিত। জ্যাঠামশাইয়ের কাছে গিয়ে বুঝতে পারলাম মেসোমশাইয়ের সম্পত্তির পরিমাণ বেশ ভালোই, কিন্তু সেই সম্পদের সাথে জড়িয়ে আছে একগাদা পুরনো নথিপত্র আর আইনি মারপ্যাঁচ। মানুষ এই মাটির জন্যই তো রক্তারক্তি করে ব্যোমকেশ। মেসোমশাই নিশ্চয় জানতেন যে এই বিষয় আশয় সামলানোর মতো বুদ্ধি তোমার আছে, তাই তিনি মুখুজ্জে জ্যাঠাকে সব বুঝিয়ে দিয়েছিলেন। জ্যাঠামশাই নিশ্চয়ই তোমাকে নথিপত্রগুলো একবার ভালো করে খুঁটিয়ে দেখতে বলেছেন। জ্যাঠামশাই বলছিলেন যে রাজমোহন চৌধুরী লোকটা ধুরন্ধর, তাকে নজরে রাখা দরকার। কিন্তু ছোটবেলায় যখন ওখানে আমি বেড়াতে যেতাম তখন রাজমোহন জ্যাঠাকে আমার কখনোই খারাপ মানুষ বলে মনে হয়নি। এবার এখন সেই মানুষটা যদি খারাপ চরিত্রে পরিণত হয় তাহলে বিষয়টা ঝামেলারই বটে। জ্যাঠা বললেন ওই জমিগুলো নিয়ে স্থানীয় স্তরে অনেক জল্পনা চলছে, অথচ রাজমোহন চিঠিতে সব চেপে গেছেন। কি বলছো হে গোয়েন্দাবাবু, তোমার মুখেই এমনটা শুনছি? এই জমি জমা সম্পত্তি নিয়েই তো পিতা পুত্রের কোন্দল, ভাইয়ে ভাইয়ে লাঠালাঠি, আর তুমি বলছো কি না? আচ্ছা, সেসব বুঝলাম, কিন্তু এই রাজমোহন চৌধুরীটাকে? সত্যি বলছি অজিত, মাসি আর মেসোমশাইয়ের সম্পত্তির ভিড়ে আমি না হারিয়ে যাই। মুখুজ্জে যারা ডেকেছিলেন তিনিই তো মাসি আর মেসোমশাইয়ের উকিল, সম্পত্তির হিসেবটা রাখতেন। তিনি পুরনো সব নথিপত্র দেখে জানান যে মেসোমশাইয়ের প্রায় 10 একর চাষের জমি রয়েছে কাঁথিতে। এই 10 একর জমি এতদিন দেখাশোনা করতেন সেখানকার স্থানীয় নায়েব রাজমোহন চৌধুরী। কিন্তু মুখুজ্জে জ্যাঠা যা বললেন সেই সম্পত্তি বেদখল হওয়ার আগেই আমাকে উদ্ধার করতে। জ্যাঠামশাইয়ের ধারণা
রাজমোহন এখন বয়স হওয়ার অছিলায় জমির সীমানা নিয়ে কোনো কারচুপি করার সুযোগ খুঁজছেন। তিনি আমাকে স্পষ্টভাবে নির্দেশ দিয়েছেন যে আমি যেন নিজের চোখে জমিগুলো একবার দেখে আসি। মেসোমশাইয়ের সম্পত্তি, তার অবর্তমানে আমারই দায়িত্ব সেটা রক্ষা করা। মেসোমশাইয়ের শেষ ইচ্ছা রক্ষা করা এখন আমার দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে। কাঁথি, তার মানে তো মেদিনীপুর। শীতের শেষ দিকে মেদিনীপুরের আবহাওয়া ভালোই লাগবে, কিন্তু বালি আর সমুদ্রের একটা মিশেল আছে ওখানে। কিন্তু রাজমোহন যদি কোনো সমস্যা তৈরি করে, তবে তুমি একা কী করবে? মুখুজ্জে যেটাকে বললাম, বেদখল হলে হয়ে যেত এতদিন। কি হবে এত সম্পত্তি দিয়ে? উনি আমার কথায় খোঁজে গেলেন, বললেন এত হেয় করতে না, কাজকর্ম নাকি কিছুই করি না, ভবিষ্যৎ চলবে কিভাবে? জ্যাঠামশাই মনে করেন আমি নিছকই সময় নষ্ট করছি। তাঁর চোখে সত্যান্বেষণ কোনো কাজের মধ্যেই পড়ে না। তিনি চান আমি কাঁথিতে গিয়ে নিজের জমিদারি সামলাই। তাঁর কড়া ধমক শুনে আমি আর প্রতিবাদ করার সাহস পাইনি। যাই হোক, অনেক আরও জ্ঞান প্রদান করলেন আমায়। তারপর দলিলগুলো নিয়ে আমাকে তাড়াতাড়ি ফেরার তাগিদ দিলেন। তা তুমি এবারে তবে কী সিদ্ধান্ত নিলে? মেদিনীপুর যাবে? দেখো, যেহেতু কাগজপত্রগুলো তোমার জিম্মায় এসেছে এবং রাজমোহন লোকটার মতিগতি নিয়ে জ্যাঠামশাইয়ের সন্দেহ রয়েছে, তখন একবার সরেজমিনে দেখা তো দরকার। সমুদ্রের হাওয়াটা শরীরের জন্য কিন্তু মন্দ হবে না ভায়া। চলো একবার দেখাই যাক না যে রাজমোহন বাবু কেমন মানুষ। হ্যাঁ, যেতে তো হবেই। দেখি সেখানকার কি পরিস্থিতি। আর তাছাড়া এ মাসে তো একটা কাজ পেলাম না, বাড়িতে বসেই বা কী করব? চলো, হাওয়া পাল্টে আসা যাবে। জ্যাঠামশাইয়ের ওখান থেকেই আমি রাজমোহনকে একটা খবর পাঠিয়েছি। তাকে জানিয়ে দিয়েছি যে আমরা আসছি। মেসোমশাইয়ের উইলটা আর জমির খতিয়ানগুলো আমি ব্যাগের এক কোণে সাবধানে রেখেছি। মেদিনীপুরের মাটিতে পা না রাখা পর্যন্ত আসল জট খুলবে না। তা বেরোচ্ছ কবে? টিকিট কাটা বা গুছিয়ে নেওয়ার জন্য হাতে সময় কতটুকু আছে? কালই যেতে হবে। তুমি তোমার প্যাটরা গুছিয়ে নাও রাতেই। উকিলবাবুও যাবেন নাকি? উনি সঙ্গে থাকলে আইনি দিকগুলো তিনি কিন্তু ভালো করে সামলাতে পারতেন। না, গেলে তো ভালোই হতো, কিন্তু তিনি নাকি টেলিফোনে সব কিছুই বুঝিয়ে দিয়েছেন রাজমোহনবাবুকে। জ্যাঠামশাইয়ের বয়স হয়েছে, এই দীর্ঘযাত্রা সইবে না। তিনি রাজমোহনকে স্পষ্ট ভাষায় টেলিফোনে সতর্ক করে রেখেছেন। তাঁর প্রতিনিধি হিসেবে আমি যাচ্ছি। এই পরিচয়টাই রাজমোহনের জন্য যথেষ্ট হওয়া উচিত। বাকিটা ওখানে পৌঁছে দেখা যাবে। পরদিন খুব সকালেই বেরিয়ে পড়ি দুজনে। ট্যাক্সি করে স্টেশনে পৌঁছে যাই। ফাল্গুন মাসের সকালে শিরশিরানি হাওয়াটাও বেশ কাবু করে দিচ্ছিল। দীর্ঘ সময় অতিক্রান্ত করে স্টেশনে নামতেই দুজন মুটে ছুটে আসে। দরদাম করে তাদের মাথায় সুটকেস তুলে দিয়ে এগোই। স্টেশনে খুব একটা ভিড় নেই। বাইরে বেরিয়ে দেখি একখানা ঘোড়া টানা গাড়ি দাঁড়িয়ে। তার কাছাকাছি যেতেই দেখি কোচওয়ান নেই। তার খোঁজে আমরা এদিক ওদিক ছুটলাম। অবশেষে তার দেখা মিলল। কৃষ্ণকায়, স্থূলকায়, মাথায় গামছা বাঁধা এক মানব শরীর আমাদের সম্মুখে উপস্থিত হতেই আমি বললাম, ভাড়ায় যাবেন? আমাদের সঙ্গে কিন্তু অনেক মালপত্র আছে। যাব বলেই তো এইছি, তা যাবেন কোথা? কাঁথি যাব। কাতি? তা কাতির কোথা যাবেন বাবু? কাতি তো আর এক হাত জায়গা না বাবু। মন্দারমণি যাব। ও, তা বাবুরা এই সমুদ্র দেখতে এইছেন? শুধু সমুদ্র নয়, আমরা কাজে এসেছি। কথায় সময় নষ্ট না করে সরাসরি ভাড়ার কথা বলো। আমাদের হাতে সময় কম। ভাড়া কত? দিয়েন বাবু খুশি হয়ে। খুশি হয়ে 10 পয়সা দিলে হবে তো? ব্যোমকেশের কথায় কোচওয়ান দাঁত বের করে ফিক করে হেসে ফেলে। চিপ কেটে বলে, না না বাবু, এই 10 টাকা দিয়েন। 7 টাকা দেব, চলুন। আমাদের জিনিসপত্রগুলো তুলুন। ব্যোমকেশের দরদাম দেখে কোচওয়ান আর কিছু বলবার সাহস পেল না। সে বুঝে গিয়েছে এই মানুষের সঙ্গে পেরে উঠবে না সে। দুজনেই গাড়িতে চড়ে বসি। ঘোড়ার নালের ঠকঠক শব্দ কানে এসে পৌঁছায়। ব্যোমকেশকে দেখলাম অন্যমনস্ক, কিছু ভাবছিল হয়তো গভীরভাবে। আমি কথার প্রসঙ্গ তুললাম, জানো ব্যোমকেশ, এই মেদিনীপুর আমার শৈশবের অনেকটা স্মৃতি জুড়ে আছে। বহুদিন আগে একবার এসেছিলাম।
এখানকার লাল মাটি আর খোলা আকাশের এক অদ্ভুত টান আছে, যা আমি আজও ভুলিনি। তাই নাকি? কই বলনি তো আগে। আসলে বলবো বলবো করেও বলা হয়নি। আমার ছোট মামার বাড়ি এই মেদিনীপুরেই। খুব ছোটোবেলাতে এসেছিলাম, কয়েক মাস থেকেছিলাম এখানে, তারপর আর কখনো আসা হয়নি। মামার বাড়ির সেই বিশাল বাগান আর পুকুর ঘাটের কথা আমার আজও মনে পড়ে। এখানকার মানুষগুলোর মধ্যে একরকমের সারল্য আছে, যা কিন্তু আমাদের কলকাতায় পাওয়া যায় না। কোথায় তোমার মামার বাড়ি? তদন্তের মাঝখানে যদি কিছুটা অবসর পাই, তবে তোমার সেই পুরনো ভিটেটা দেখে আসা মন্দ হবে না। কোনো ঠিকানা মনে আছে কি? একবার না হয় বেরিয়ে আসা যাবে। মনে নেই কিছুই, বললাম না ছোট ছিলাম তো। রাস্তার নাম বা গ্রামের নাম মনে রাখা তখন অতটা জরুরি বলে মনে হতো না। শুধু মনে আছে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য আর অবাধ স্বাধীনতা। মেদিনীপুর জেলার প্রত্যন্ত অঞ্চলের একটি ছোট্ট গ্রাম এই কাঁথি। এ গ্রামে বেশিরভাগই জেলেরা বাস করে। জেলেদের মেয়েগুলো যেমন রূপবতী তেমনই গুণবতী। মাছের ব্যবসাটা সাধারণত এই মেয়েরাই এখানে দেখাশোনা করে। পুরুষ মানুষগুলো সমুদ্রের গভীরে চলে যায় মাছ ধরতে। আর এই গ্রামের সৌন্দর্য তো কোনো তুলনাই হয় না, যেন একদম চিত্র আঁকা। এক প্রকার গ্রাম্য চিত্র বলতে আমরা যা দেখি, ঠিক তেমনই এই কাঁথি গ্রাম। এই গ্রামের হাঁটা পথঘাটগুলো চলার জন্য একেবারেই উপযুক্ত নয়। এবড়ো খেবড়ো সরু কাঁচা রাস্তা। কাঁথিতে অনেক কিছু আছে জানো ব্যোমকেশ। আছে কপালকুণ্ডলা, আছে রাজবাড়ি, আছে ময়নাগড়, আছে মুক্তিধাম, আছে সমুদ্র সৈকত, আছে মৎস্য বন্দর পেটুয়া ঘাট, আর আছে, আমি জানলার বাইরে দিগন্ত বিস্তৃত বালিয়াড়ির দিকে তাকালাম। অনেক দূরে সমুদ্রের ঢেউগুলো সাদা ফেনার মতো আছড়ে পড়ছে। আর আর কি আছে? কথা বলতে বলতে কোথায় যেন নিজেকে হারিয়ে ফেলেছিলাম। ব্যোমকেশ দুবার জিজ্ঞেস করে ফেলেছে এরই মধ্যে, আর কি আছে? দীর্ঘশ্বাস ছেড়ে স্মিত হেসে বললাম, আর আর আছে সৌদামিনী, আমার শৈশবের এক প্রিয় মানুষ। সমুদ্রের হাওয়ার মতো চঞ্চল আর বুনো ফুলের মতো স্নিগ্ধ। তার সঙ্গে কাটানো সেই মুহূর্তগুলোই আজ আমার কাছে এক দামি স্মৃতি। সৌদামিনী? সে কে? তুমি তো একটিবারও এই নামটি বলনি। তোমার বিশেষ কেউ নিশ্চয়? সে অনেক গল্প, বলবো অন্য কোনো দিন। শুধু বলতে পারি সৌদামিনী আমার কপাল কুণ্ডলা। তবে বলতে কিন্তু তোমায় হবেই। আমি আর কোনো উত্তর দিইনি। প্রায় কয়েক ঘন্টা অতিক্রান্ত করে সরু কাঁচা রাস্তা পেরিয়ে এসে পৌঁছাই মন্দারমণিতে। কোচওয়ান দরজার কাছে এসে জিজ্ঞেস করে, আর কতদূর যাবেন? সূর্যতরুণ পান্থশালা কোথায় জানা আছে? ব্যোমকেশের কথা শুনে কোচওয়ান মাথা নাড়তেই গাড়ি আবার চলতে শুরু করে। এরপর গাড়ি এসে থামে সূর্যতরুণ পান্থশালার সম্মুখে। একেবারে পান্থশালার গাড়ি বারান্দায় এসে দাঁড়ায় ঘোড়ার গাড়িটা। গাড়ি থেকে নামতেই দেখি সূর্যতরুণ পান্থশালাটি দেখতে অসাধারণ সুন্দর। পুরনো তো বটেই, কিন্তু ঐতিহ্য আছে। ব্রিটিশদের যা আনাগোনা ছিল তার নিদর্শন কিন্তু অনেক কিছুতেই পাওয়া যায়। বাংলোর ছাদের কার্নিশে খোদাই করা লতা পাতার কাজ আর বিশাল প্রবেশদ্বার দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। এখানকার প্রত্যেকটি থাম যেন কোনো এক পুরনো আভিজাত্যের সাক্ষী বহন করছে। গাড়ি বারান্দার সামনে দুটো পরিমূর্তি রয়েছে, যারা স্বাগতম জানাচ্ছে। বারান্দাটা দাঁড়িয়েছিল চারটি থামের ওপর। সামনেটা বিশাল বড় খোলা জায়গা, যার মধ্যস্থলে একটা ফোয়ারাও রয়েছে। সাদা মার্বেল পাথরের তৈরি স্তম্ভগুলোতে বেশ যত্ন করে নকশা করা। কোচওয়ানকে ভাড়া মিটিয়ে দিতেই দুজন ভৃত্য এগিয়ে আসেন আমাদের দিকে। দুজনেরই বয়স বছর 40-এর কম হবে না। ওদের পরনে ধুতি আর কাঁধে গামছা। কিছু বলবার আগেই তাদের মধ্যে একজন বলে উঠলেন, নমস্কার, আমি দীননাথ। আপনি কি ব্যোমকেশবাবু? আগে হ্যাঁ। আসুন, আপনারা যে আসবেন তা আগে থেকেই রাজমোহনবাবু জানিয়েছিলেন। আসুন, আপনাদের ঘরখানা দেখিয়ে দিই। গরম জল আর খাবারের ব্যবস্থা তৈরি আছে বাবু। দীননাথ আপনাদের সেবায়
কোনো ত্রুটি রাখবে না। দীননাথ কথাটা বলেই আমাদের জিনিসপত্রগুলো হাতে তুলে নেয়। দীননাথের সাথে থাকা আর একজনও জিনিসপত্রগুলো তুলে নিয়ে সামনে এগিয়ে যায়। চলো অজিত, অনেকটা পথ আসা হয়েছে। এখন বিশ্রাম নিয়ে বিকালে আজ সমুদ্র দেখে আসবো, তারপর কাল যাব গ্রামে। আজকের দিনটা শুধু এই জায়গাটাকে বোঝার জন্য রাখা যাক। ঠিক আছে, তুমি যা বলবে। তবে খিদে কিন্তু পেট চোচো করছে ভাইয়া। আগে পেট পুজোর বন্দোবস্ত করতে বলো, বুঝলে? হ্যাঁ, ঘরে গিয়ে ঢুকি। আমরা দীননাথের পেছনে পেছনে কাঠের সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলাম। সিঁড়িগুলো প্রতিটি ধাপে একটা পুরনো কাঠের মচমচে শব্দ হচ্ছিল। সারা বাংলোয় এক ধরনের মোম আর পুরনো বইয়ের গন্ধ লেগে আছে। সিঁড়ি ভেঙে আমরা উপরে উঠে আসি। দুজন আমাদের সুটকেসগুলো নিয়ে একটি ঘরের সামনে গিয়ে দাঁড়ায়। তালা খুলে দিয়ে ভেতরে ঢুকতেই দেখি বেশ বড়সড় ঘর। ঘরের ভেতর বিশাল একটা চারপায়া খাট আর মেহগনি কাঠের আলমারি। দেওয়ালে কয়েকটা ব্রিটিশ আমলের শিকারি দৃশ্যের ছবি ঝুলছে। জানলার পর্দাগুলো ভারী মখমলের। এই দেখুন বাবু, এদিকে বড় জানালা খুললেই দূরে সমুদ্র দেখতে পাবেন। এইদিকে জানালা খুললে জঙ্গল দেখতে পাবেন। সকাল হলেই কত না জানি সব পাখিদের কলকাকলি শুনতে পাবেন। এইদিকে আর একটা ঘর আছে, এখানে একটা বিছানা আর তক্তপোষ আছে। বাথরুমের কল থেকে সব সময় পরিষ্কার জল পাবেন বাবু। দীননাথকে দেখলাম বেশ সুন্দরভাবে আমাদের ঘর কতটা ভালো আর সুন্দর, সব থেকে দামি, সেটা গুছিয়ে গুছিয়ে বলছে। চারিদিকে ঘুরে ঘুরে দেখাচ্ছে। আমি একবার নিজেই সম্পূর্ণ ঘরটা দেখে নিয়ে ঝুল বারান্দার দিকে এগিয়ে এলাম। আমাদের ঘরের সাথেই ঝুল বারান্দাও আছে। দীননাথ তখনও কথা বলেই যাচ্ছে। ঝুল বারান্দায় দাঁড়াতেই দূরে লক্ষ্য করলাম একটি দামি গাড়ি এগিয়ে আসছে। বোধহয় এই সূর্য তোরণের দিকেই আসছে সেই গাড়ি। আমি দীননাথের কথার মাঝেই বলে উঠলাম, তা দীননাথ, আজকে আরও কেউ আসবে নাকি তোমাদের এই সূর্য তোরণে? আগে হ্যাঁ, আসবে তো। সোজা লন্ডন থেকে দুজন আসবেন। প্রবাসী বাঙালি কিনা, আজ বিকেলে আসবার কথা। বিকেল নয়, তারা যে এখনই এসে পৌঁছে গিয়েছেন। সে কি, এসে পড়েছে মানে? এই রামেশ্বর, তুই বাবুদের সব বুঝিয়ে দে, আমি আসছি। দীননাথ হুলস্থুলভাবে বেরিয়ে গিয়েও আবার ব্যোমকেশের সামনে এসে দাঁড়িয়ে বলল, আগে বাবু, আমার বকশিসটা। ব্যোমকেশ তার পাঞ্জাবির কোচ থেকে 2 টাকা বের করে দীননাথের হাতে দিতেই সে সেলাম ঠুকে দৌড়ে চলে যায় নিচে। তাড়াহুড়ো করে দীননাথ ঘর থেকে বেরিয়ে গেল। রামেশ্বর কাঁচুমাচু মুখে আমাদের সামনে দাঁড়িয়ে রইল। ঝুল বারান্দার থেকে গাড়ি বারান্দাটা দেখা যাচ্ছিল। ব্যোমকেশকে কাছে ডাকলাম। সেও আমার পাশে এসে দাঁড়িয়ে গাড়ি বারান্দায় নজর রাখল। দেখলাম দুজন ব্যক্তি নামলেন। সম্ভবত তাঁরা দম্পতি। দুজনেরই পরনে বিদেশি পোশাক। ভদ্রমহিলার পরনে একটা স্টাইলিশ গাউন আর ভদ্রলোক সাহেবী স্যুটে একদম নিখুঁত। তাদের চালচলনে এক ধরনের আভিজাত্য মেশানো অহংকার লক্ষ্য করলাম। এনারাই বুঝি লন্ডন থেকে এলেন, প্রবাসী বাঙালি। বিদেশি পোশাকের আড়ালে বাঙালির সেই টানটা কি আদৌ অবশিষ্ট আছে অজিত? ওদের হাবভাব দেখে তো মনে হচ্ছে ওটা একেবারেই নেই। হ্যাঁ, তাই তো বলছিল দীননাথ। যাই হোক, সেসব দেখে আমাদের কোনো লাভ নেই। চলো ভাইয়া, খুব খিদে পেয়েছে। দুজনে কথা বলতে বলতে খেয়াল করলাম রামেশ্বর চুপটি করে দাঁড়িয়ে রয়েছে। সে হয়তো ব্যোমকেশের কাছ থেকে দীননাথের মতো বড় কোনো বকশিসের আশা করছিল না, কিন্তু তার চোখগুলো আমাদের নির্দেশের অপেক্ষায় ছিল। তোমার নাম রামেশ্বর তো? আগে হ্যাঁ বাবু। দীননাথের মতো তুমিও কি সবসময় বকশিসের ফন্দি আঁটো, নাকি কাজটাও জানো? আমি রান্নাঘরের কাজগুলো একটু দেখি বাবু। আপনাদের খাবারের তদারকি আমিই করছি। দীননাথ বাবু তো এখন সাহেবদের নিয়ে ব্যস্ত। আমাদের জন্য খাবারের ব্যবস্থা করো খুব তাড়াতাড়ি, বুঝলে? অনেক সকালে বেরিয়েছি কি না। আর হ্যাঁ, তার আগে একটু জল নিয়ে এসো চটপট। আজ্ঞে বাবু, আমি এখানেই আপনাদের খাবার নিয়ে আসছি। রামেশ্বর তবুও দাঁড়িয়ে রইল। ওকে অমন করে দাঁড়িয়ে থাকতে দেখে কিছু জিজ্ঞেস করার আগেই ব্যোমকেশ বলে ওঠে,
আমাদের খাবারের বন্দোবস্ত করো, তারপর তোমার বকশিস দেবক্ষণ। আজ্ঞে বাবু। সত্যি এদের নিয়ে আর পারা গেল না। ব্যোমকেশ টেলিফোনের কাছে গিয়ে রিসিভার তুলে ডায়াল করতে থাকে। আমি আবারও ঝুল বারান্দায় দাঁড়িয়ে উঁকি দিতেই দেখি আগত নতুন দম্পতি তখনও গাড়ির কাছেই দাঁড়িয়ে রয়েছে। ঠিক সেই মুহূর্তে একটা ট্যাক্সি এসে দাঁড়ায়। সেখান থেকে নেমে আসে এক মহিলা। পরনে বেশ ঝাঁ চকচকে শাড়ি, শরীর ভর্তি গয়না, চোখে রোদ চশমা। তাকে দেখেই এই যুগল এগিয়ে যায়। যেই মহিলা এক্ষুনি গাড়ি থেকে নামলেন তাকে দেখে উচ্ছ্বসিত হয়ে ওঠে প্রবাসী বাঙালি মহিলাটি। তাদের মধ্যে এক রকমের সাহেবী করমর্দন আর তারপর আলিঙ্গন দেখলাম। পান্থশালার নিস্তব্ধতা কিছুক্ষণের জন্য তাদের উচ্চ হাসিতে মুখরিত হয়ে উঠল। আরে নয়নতারা, তুই এখানে? এ তো একেবারে কাকতালীয় ঘটনা। আমি তো ভাবতেই পারছি না তুই এখানে। শালিনী, আমিও তো তোকে দেখে অবাক হয়ে গেছি এখানে। কতদিন পর দেখা হলো তোর সাথে। যেই মহিলাটি একা গাড়ি থেকে নামলেন তার নাম নয়নতারা, আর দম্পতির মহিলাটির নাম শালিনী। নয়নতারা আর শালিনী একে অপরকে জড়িয়ে ধরে। বোঝাই যাচ্ছে অনেক দিন পর দুজনের দেখা হওয়াতে উভয়ই উচ্ছ্বসিত। শালিনী তার স্বামীর সাথে নয়নতারার পরিচয় করিয়ে দেয়। সেই ব্যক্তির নাম সম্ভবত চার্লস উইলিয়াম। এতক্ষণে আমার কাছে পরিষ্কার হলো যে মহিলাটি প্রবাসী বাঙালি হলেও সেই পুরুষ ব্যক্তি কিন্তু বিদেশি। চার্লস লোকটির উচ্চতা বেশ ভালোই, মাথায় হ্যাট আর চোখে গোল্ডেন ফ্রেমের চশমা। সে খুব একটা কথা বলছিল না, শুধু নয়নতারার দিকে তাকিয়ে একটু মাথা নোয়ালো। নয়নতারাও খুব মার্জিত ভঙ্গিতে তাঁর এই অভিবাদন গ্রহণ করল। তাদের তিনজনের দাঁড়িয়ে থাকার ভঙ্গি দেখে মনে হচ্ছিল তারা কোনো এক পুরনো দিনের পরিচিত ভৃত্যকে আবার খুঁজে পেয়েছেন। কি হে অজি, তুমি তখন থেকে কি দেখছো বলো তো? এই তো বলছিলে খিদে নাকি তোমার পেট চোঁচো করছে, আর এখন ডাকছি তোমার কোনো সাড়াই নেই। আমি সত্যিই ব্যোমকেশের ডাক খেয়ালই করিনি। আসলে এই মানুষগুলোর কথোপকথন আমার বেশ লাগছিল। ব্যোমকেশ দরজার পর্দাটা সরিয়ে আমার পাশে এসে দাঁড়ালো। তার দৃষ্টিও একবার নিচে দাঁড়িয়ে থাকা ওই তিনজনের ওপর দিয়ে দ্রুত ঘুরে এলো। না, আসলে যারা নিচে এসেছে তাদেরকেই দেখছিলাম, বুঝলে ব্যোমকেশ। পরে আবার নতুন একজন মহিলা এসেছেন, নাম নয়নতারা, আর সেই দম্পতির নাম হলো শালিনী আর চার্লস উইলিয়াম। বাবা, ইতিমধ্যে এত সব জেনেও গেলে। তথ্য সংগ্রহ করা তোমার মজ্জাগজা অজিত, কিন্তু এই মুহূর্তে চিংড়ি মাছের মালাইকারির প্রতি মনোযোগ দেওয়াটা বেশি জরুরি। যাই হোক, রামেশ্বর খাবার নিয়ে এসেছে, নাম এসো, খেয়ে নাও। রামেশ্বর আমাদের বেশ যত্ন করে খাবার পরিবেশন করে। সরু বাসমতি চালের ভাত, বেগুন বাহার, সোনা মুগ ডাল, চিংড়ি মালাইকারি, ইলিশ ভাপা, আমসত্ত্বের চাটনি, নলেন গুড়ের সন্দেশ, দই বড়া। আহা হা, সে কি খাবারের আয়োজন! খাওয়া শেষ হতেই ঢেকুর তুলে রামেশ্বরের প্রশংসা করতেই সে বেজায় খুশি। ব্যোমকেশ তার বকশিস মিটিয়ে দিতেই সে ঘর পরিষ্কার করে চলে যায়। আমিও এবারে তক্তপোষে গা এলিয়ে দিয়ে জোয়ান চিবোতে থাকি। খাওয়া দাওয়ার পর এক রকমের আরামদায়ক আলস্য আমায় গ্রাস করছিল। বাইরের সমুদ্রের গর্জনের শব্দ জানলা দিয়ে ভেসে আসছে। ব্যোমকেশ তখন ইজি চেয়ারে বসে একটা বইয়ের ওপর ঝুঁকেছিল। আচ্ছা, তখন তোমায় দেখলাম তুমি টেলিফোন করছিলে, তা করলে কাকে? মুখুজ্জে জ্যাঠাকে জানিয়ে দিলাম পৌঁছে গিয়েছি। তিনি বললেন রাজমোহনের লোক নাকি বিকেল এখানে আসবেন দেখা করতে। তারপর আগামীকাল কখন যাব সেই মতো তারাই আমাদের নিয়ে যাবেন। আমি মুখুজ্জে জ্যাঠাকে বললাম রাজমোহনবাবুকে একটিবার জানিয়ে দিতে আমাদের পৌঁছানোর খবরটা। আচ্ছা বেশ, বলি অনেকটা পথ আসা হয়েছে, তুমিও খানিকটা সময় জিরিয়ে নাও। বিকেলে না হয় সমুদ্র সৈকতে সূর্যাস্ত দেখতে যাওয়া যাবে। আমি যদ্দূর জানি ব্যোমকেশকে দুপুরে ঘুমানোর অভ্যেস তার বিন্দুমাত্র নেই। হয় খবরের কাগজ নয়তোবা অন্য কোনো উপন্যাসের পাতায় চোখ বোলাবেন তিনি। তবে আমার বড় আলস্য রয়েছে। দুপুরবেলায় সুযোগ পেলেই আমি ভাত ঘুম দেব। ভেতরের ঘরে গিয়ে পরনের পোশাক পাল্টে নিয়ে পিঠে বালিশ হেলান দিয়ে চোখ বন্ধ করে কিছুটা সময়ের জন্য নিজেকে হারিয়ে ফেলি। চোখের সামনে এখনও ভেসে ওঠে সৌদামিনীর খিলখিলিয়ে ওঠা হাসি, লম্বা চুলের বিনুনি,
গাছকোমর ধরনের শাড়ি পরিহিতা আমার সদু। কী সব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি তার খেয়ালই নেই। ঘুম ভাঙে দীননাথের ডাকে। বাবু উঠুন। বিকেলের ম্লান আলো জানলার পর্দা ভেদ করে ঘরের ওপর এক মায়াবী ছায়া ফেলেছে। আমি ঘোরের মধ্যে চোখ মেলে দীননাথকে দেখে অবাক হই। কি দীননাথ, কি হয়েছে? ব্যোমকেশবাবু কোথায়? ব্যোমকেশবাবু অনেকক্ষণ আগেই ধুতি আর পাঞ্জাবি বদলে নিচে নেমে গেছেন বাবু। তিনি বাগানে পায়চারি করছেন। আজ বিকেলের সমুদ্রের হাওয়াটা বেশ জোরদার হয়েছে। আপনাকে ডেকে দিতে বললেন। নিচে আপনার জন্য অপেক্ষা করছেন। ও আচ্ছা, ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 4:45 হয়ে গিয়েছে। আর বেশিক্ষণ নেই সন্ধে নামার। তড়িঘড়ি উঠে চোখে মুখে জল দিয়ে নিই। গায়ে হালকা শাল জড়িয়ে দরজায় তালা লাগিয়ে অতি দ্রুত নেমে আসি নিচে। দেখি ব্যোমকেশ আনমনেই বাগিচায় হাঁটছে। আমি ব্যোমকেশের সামনে হাজির হতে এসে বলে, কি হে অজিত, তুমি তো দেখছি ভাত ঘুমে কাদা। তা স্বপ্ন টপ্ন দেখছিলে নাকি? তোমার ওই অঘোর ঘুম দেখে ডাকতে মায়া লাগছিল, তাই আর ডাকিনি। ভাবলাম মেদিনীপুরের এই নোনা হাওয়ায় তোমার শরীরটা একটু স্বস্তি পাক। কিন্তু সমুদ্রের সূর্যাস্ত দেখতে হলে এখন না বেরোলে আর হবে না। না না, ওই একটু চোখ লেগে গিয়েছিল। হুম, তুমি বললেই চলবে। সদূর কথা ভাবছিলে নিশ্চয়ই। সদু? তুমি এই নাম জানলে কেমন করে? তুমি সৌদামিনী নামের ব্যবহার না করলেও সদু নামটা যে তুমি তোমার লেখায় এর আগে বহুবার ব্যবহার করেছো, সেটা তুমি ভুলে গেলেও আমি ভুলিনি। তুমি আমার সেই লেখাগুলোও পড়েছো? আচ্ছা, সেসব কথা পরে হবে। পুরনো কথা নিয়ে এখন খাটাখাটি করার চেয়ে বিকেলের এই শান্ত সমুদ্রে পা ভেজানো অনেক বেশি কাজের। চলো চলো, বেরোনো যাক। দুজনে কথা বলছি এমন সময় লক্ষ্য করলাম সেই দম্পতি চার্লস উইলিয়ামস আর শালিনী দুজনে হাত ধরে হেঁটে হেঁটে পান্থশালার থেকে বেরিয়ে আসছেন। দুজনের মুখেই বেশ চওড়া হাসি। তারা নিজেদের মধ্যে গল্পে মশগুল হয়ে হাঁটতে হাঁটতে বেরিয়ে যায়। ঠিক পর মুহূর্তেই খেয়াল হলো নয়নতারাও একা একা বেরিয়ে পড়ে তাঁদেরই পেছনে। আমার অবাক লাগলো। নয়নতারা যদি এতই প্রিয় বান্ধবী হয় তবে তাকেও তো সঙ্গে নিতে পারত। আর অন্যের বিষয়ে এত কিছু না ভেবে আমরা দুজনে হাঁটতে শুরু করি। রাস্তার ধারের ঝাউ গাছগুলো বাতাসের ঝাপটায় এক ধরনের একঘেয়ে শব্দ তৈরি করছিল। বালি আর পাথরের ওই সরু পথ দিয়ে আমরা যখন এগোচ্ছিলাম তখন চার্লস আর শালিনীর হাসি আমাদের কানে আসছিল। নয়নতারা কিন্তু বেশ খানিকটা দূরত্ব বজায় রেখে ওদেরকে অনুসরণ করছিল। সমুদ্র সৈকতে সূর্যাস্তের দৃশ্য সত্যিই অপরূপ। ঢেউ আছড়ে পড়ছে তীরে, সে কি জলোচ্ছ্বাসের তীব্র শব্দ, কত মানুষের ভিড়। সমুদ্র তীরে হাটও বসেছে। চুড়ি, ফিতে, মালা, সামুদ্রিক শামুকের কত কারুকার্য করা সব শৌখিন জিনিস, মুক্তোর মালা। এক চিত্রশিল্পীও মনোযোগ দিয়ে ছবি আঁকছে। ঘণ্টাখানেকের মধ্যে আবদার মতন দর্শকদের ছবি এঁকে দিচ্ছে সে। শালিনীকেও দেখলাম সেই চিত্রশিল্পীর কাছে গিয়ে বসে পড়েছে নিজেদের ছবি তৈরি করাবে বলে। চার্লসকেও একরকম জোর করে সে বসালো। দুজন দুজনকে বেশ জড়িয়ে ধরেই বসেছে। চার্লসের বয়স যে বেশ ভালোই আছে তা এখন পরিষ্কারভাবে মুখটা দেখতে বোঝা গেল। শালিনীর আনুমানিক কম তো হবেই, তবে চার্লসের থেকে অনেক ছোটই সে। নয়নতারা তাদের থেকে অনেকটা দূরে বসে আছে একটা পাথরের ওপর। তার দৃষ্টি সমুদ্রের তুলনায় বেশি রয়েছে শালিনীদের ওপর। বোধহয় সে একাকিত্বের কারণে তাদেরকে দেখে কোনো স্মৃতি তার মনের ভিতর নাড়া দিয়েছে। আমি আর এসব নিয়ে বেশি না ভেবে ব্যোমকেশ আর আমি প্রাকৃতিক সৌন্দর্য উপভোগে ব্যস্ত হয়ে পড়ি। তারপর অন্ধকার হতেই ফিরে আসি নিজেদের ঘরে। ব্যোমকেশ, বিকেলে তো রাজমোহন বাবুর ওখান থেকে কারো আসবার কথা ছিল, তাই না? হ্যাঁ, ছিল তো ঠিক, কিন্তু আমাদের ফিরতেও তো দেরি হয়ে গেছে। সম্ভবত রাজমোহনের লোক এসে আমাদের না পেয়ে ফিরে গেছে, অথবা পরিস্থিতির হয়তো কোনো পরিবর্তন হয়েছে যা আমরা জানি না। আমরা নিজেদের ঘরে পৌঁছতেই দীননাথ জানায় যে টেলিফোনে নাকি রাজমোহনবাবু জানিয়েছেন আজ আর কেউ আসবে না। কাল সকালেই তিনি ঘোড়ায় টানা গাড়ি পাঠাবেন।
সন্ধ্যায় চা নাস্তা করে আজকের সমাচার দর্পণে আমি চোখ বুলিয়ে নিচ্ছি। বিকেলে যাওয়ার আগে রামেশ্বরকে বলেছিলাম সমাচার দর্পণের বন্দোবস্ত করে দিতে, অন্তত যে কদিন আছি সে কদিন যেন থাকেই। ওদিকে বোমকেশ কিছু নথিপত্র নিয়ে কাজ করছিল, সম্ভবত তার মেসোমশাইয়ের সম্পত্তির হিসেব নিকেশই করছিল সে। রাত বাড়ে। রামেশ্বরকে দেখলাম পান্থশালার সমস্ত ঝাড়বাতি আলো নিভিয়ে দিয়ে যাচ্ছে। নিমেষের মধ্যে চারিদিকটা কেমন অন্ধকার হয়ে যায়। আজ আর বেশি কিছু না ভেবে রাতের খাবার সেরে ঘুমিয়ে পড়ি। সকালে বোমকেশের ডাকে ঘুম ভাঙে আমার। বোমকেশ সকালে প্রাতঃভ্রমণ সেরে এসেই আমাকে ডেকে তোলে। অজিত, তৈরি হয়ে নাও, আমাদের কিন্তু বেরোতে হবে। হ্যাঁ, বেক্ষুনি তৈরি হচ্ছি। স্নানটাকে সেরে নি। তুমি তো অনেকক্ষণ আগে উঠেছো মনে হচ্ছে, তা তখনই তো আমাকে ডাকতে হয়। না না, তোমায় ঘুমন্ত অবস্থায় দেখে মায়া লাগছিল, তাই আর ডাকিনি। তৈরি হয়ে নাও জলদি। দীননাথকে জলখাবার দিয়ে যেতে বলেছি, এক্ষুনি এসেও যাবে। তুমি চটপট সেরে নাও। আমি মেসোমশাইয়ের দলিলটা ব্যাগের ভেতরে গুছিয়ে রাখছি। আচ্ছা, বেশ বেশ। সকালের জলখাবার সেরে দুজনে তৈরি হয়ে নিচে নেমে আসি। রাজমোহনবাবুর পাঠানো গাড়ির অপেক্ষায় রয়েছি আমরা। আমাদের মতন পায়চারি করছি। লক্ষ্য করলাম পান্থশালার ঠিক পেছনের দিকে যেদিকটায় জঙ্গল, সেখানে শালিনী আর নয়নতারা, ওদের মধ্যে কোনো একটা বিষয়ে কথা হচ্ছে। তাদের দুজনের অভিব্যক্তি দেখে বেশ মনে হচ্ছিল যে শালিনী কোনো একটা বিষয়ে বড্ড সমস্যায় আছে। নয়নতারা তাকে সামলাচ্ছিল। শালিনীর মুখটা বড্ড ম্লান দেখাচ্ছিল। কিছুক্ষণ পর আমাদের ঘোড়ার গাড়ি আসতেই আমরা তাতে চড়ে বসি। প্রায় মিনিট 30 পর এসে পৌঁছাই রাজমোহন বাবুর বাড়ির আঙিনায়। বাড়িখানাও রাজবাড়ির তুলনায় কম কিছু নয়। চারিদিকে মানুষজনের ভিড়, প্রত্যেকেই বিভিন্ন কাজে ব্যস্ত। আমাদের দুজনকে একজন ব্যক্তি এসে ভেতরে নিয়ে যায়। আমরা ভেতরে ঢুকতেই দেখি সামনে একখানা বড় পালঙ্ক। সেই ব্যক্তি পালঙ্কের কাছে গিয়ে বলেন, কর্তা বাবু, এই উনারাই এসেছেন, এই আপনি উঠে বসুন। ওনারা এসেছেন? এই যদু, ওনাদের বসা। আমাদের দেশি গরুর দুধের ছানা খেতে দে। রাজমোহনবাবুর গলায় আভিজাত্য মেশানো স্নেহ ঝরে পড়ছিল। না না, ওসবের দরকার নেই রাজমোহনবাবু। নমস্কার, আমি ব্যোমকেশ বক্সী। আমার সাথে আমার বন্ধু অজিত বন্দ্যোপাধ্যায়। ব্যোমকেশ পালঙ্কের সামনে এগিয়ে যায়। রাজমোহনবাবুকে দেখলেই বোঝা যায় উনি আর মাত্র কয়েক দিনের অতিথি। দৃষ্টিশক্তি, শ্রবণ শক্তি কমে গিয়েছে একেবারে। বেশিরভাগ সময় পালঙ্কেই কাটান। ব্যোমকেশকে তিনি কাছে ডেকে নেন, ভালো করে ব্যোমকেশকে দেখতে থাকেন। তারপর বালিশের নিচের থেকে জমি জমার অনেকগুলো নথিপত্র যদুর হাতে দেয়। জ্যাঠামশাই, এগুলো আপনারই থাক না, আপনি। ব্যোমকেশ আরও কিছু বলতে চেয়েছিল, কিন্তু রাজমোহনবাবু থামিয়ে দেয়। ব্যোমকেশের গলায় এক রকমের কুণ্ঠা লক্ষ্য করলাম। সে হয়তো চায়নি অসুস্থ রাজমোহনকে এখনই এসব কাজের চাপে ব্যতিব্যস্ত করতে। যদু নথিপত্রগুলো ব্যোমকেশের হাতে দেয়। সে রাজমোহনবাবুর হয়ে বলে, আইগে ব্যোমকেশ বাবু, পুরো এটাই কইতে চাইছেন যে আপনারা যা পাইপ তা আপনারা লইয়া যা। পুরো বেশি কথা কইতে পারেন না। উনি আমারে সব বইলা দিছেন। উনি কইছেন উনার 8 পোলা আর 6 মাইয়া। এই আপনাকেও এই 10 একর জমির আবাদ কইরা আরও জমি বানাইছে। এই লাইগা আপনারে আপনার প্রাপ্য বুঝাই দিতে কইছে। খুড়োর সব পোলা তো ভালা না, আপনাকে জমি জগদ্দখল করণের জন্য উইঠা পইরা লাগছে। রাজমোহনবাবু তাঁর সন্তানদের ওপর যে আর ভরসা করতে পারছেন না, তা ঘর ভর্তি এই নিস্তব্ধতায় স্পষ্ট হয়ে উঠল। ব্যোমকেশ গম্ভীরভাবে মাথা নাড়ল। ঠিক আছে জ্যাঠামশাই, আপনি যখন আগলে রেখেছেন এতকাল, আমাদের জন্য এই তো অনেক। আপনার এই মহানুভবতার কথা আমি পূর্বে মেসোমশাইয়ের কাছে আগেই শুনেছি। আমরা আপনার কাছে কৃতজ্ঞ। এখন আমাদের দায়িত্ব এই জমিটুকু রক্ষা করা। আমি সেই জন্যই বিশ্বাস করতে চাইনি সেদিন যখন উকিল জ্যাঠা বলেন যে মেসোমশাইয়ের জমিটা নিয়ে আপনি ঝামেলা করছেন।
এখন বুঝলাম আসল ঝামেলা আপনি নন, আপনার ছেলেটা করছে। আমি অত্যন্ত দুঃখিত জ্যাঠা। দুর্ভাগ্য বাবা, সবই দুর্ভাগ্য। তোমাদের এই যদুই নিয়ে যাবে কোথায় আছে সে জমি। যদু এদিকের সব জায়গা চেনে, ওর সাথেই যাও বাবা, সাবধানে যাও। ঠিক আছে, আপনি নিশ্চিন্তে থাকুন, যদু আমায় সবটা বুঝিয়ে দেবে। যদু আমাদের সাহায্য করলে সব ঠিক হয়ে যাবে। জ্যাঠামশাইকে আমি সব জানিয়ে দেবো। চলেন, আমি আপনাকে লইয়া যাই, চলেন। শ্যামলাল, আচমকা রাজমোহনবাবুর মুখে শ্যামলাল নামটা শুনে থমকে দাঁড়ালাম। এই নামেই তো তোমারে তালুকদার বাবু ডাকতেন, তাই না? আগে হ্যাঁ, আমার মাসির দেওয়া নাম। আপনাকে নিশ্চয়ই মেসোমশাই বলেছেন। আপনার স্মৃতিগুলো বড়ই উজ্জ্বল রাজমোহনবাবু। এই নামটা আমাকে আমার ছেলেবেলায় ফিরিয়ে নিয়ে গেল। আপনি এখনও সেটা মনে রেখেছেন দেখে অবাক হলাম। তালুকদারের তো কোনো পোলা ছিলই না, তোমারই তো পালছে। তা তুমি কি কাম করো, এইটা আমি মুখুজ্জে উকিলের কাছে শুনেছি। আমারও যে একখান কাম ছিল তোমার সাথে। বলুন না কি করতে পারি। আপনার কোনো অসমাপ্ত কাজ থাকলে আমি তা পূরণ করার আপ্রাণ চেষ্টা করব। দ্বিধা না করে বলে ফেলুন। এখন না, যদু তুই ওদের জমি জায়গা দেখায় দে দেখি, আমি পরে বলবো খন। শ্যামলাল, সাবধানে যেও বাবা, এদিকের পথঘাট খুব একটা ভালো না। ঠিক আছে জ্যাঠামশাই। এরপর সেখানে আর দেরি না করে যদু আমাদের দুজনকে গ্রামের কাঁচা রাস্তা পেরিয়ে কোথায় আছে ব্যোমকেশের সেই 10 একর জমি সেখানে উপস্থিত হই। খেয়াল করলাম অদূরে কয়েকজন আমাদের দীর্ঘক্ষণ থেকে অনুসরণ করে চলেছে। মাথায় গামছা জড়ানো, হাতে লাঠি। যদু আমাদের জমির সীমানাগুলো দেখিয়ে দিতে দিতেই হঠাৎ কোথায় যেন গায়েব হয়ে গেল। আর ঠিক সেই সময়েই অদূরে দাঁড়িয়ে থাকা সে লাঠিয়ালরা আমাদের কাছাকাছি কখন যেন এসে পড়েছে আমরা খেয়ালই করিনি। তারা এবার আমাদের ওপর ঝাঁপিয়ে পড়ে। ব্যোমকেশ আর আমি কিছু বোঝার আগেই আমাকে সজোরে ধাক্কা দিয়ে পাশের খেজুর গাছের শুকনো ডালগুলো আমার কপালে বিঁধে গিয়েছিল। প্রচণ্ড যন্ত্রণায় আমার চোখের সামনে সব অন্ধকার হয়ে এলো। যদুকে খুঁজতে চেয়েও আমি পেলাম না। অজিত সামলে। ব্যোমকেশ এক লাফে আমার সামনে এসে দাঁড়ালো। ওরা 4 জন ছিল, ওদের শরীরেও বেশ শক্তি। ব্যোমকেশ ওদের মধ্যে একজনকে ঘায়েল করে তার লাঠি দিয়েই রীতিমতো পেশাদার লাঠিয়ালের মতো ওদের সঙ্গে একাই লড়তে লাগে। কিন্তু বেশিক্ষণ সেই লড়াই চলল না। যদু ইতিমধ্যে কোত্থেকে দৌড়তে দৌড়তে এদিকেই আসতে থাকে। যদুকে দেখে লাঠিয়ালগুলো দৌড়ে পালায়। আপনারা ঠিক আছেন তো? বাবু আপনাদের সাবধান করে দিছিল না? সাবধান তো করেছিলেন, কিন্তু যদু তুমি কি জানো ওরা কারা? আর আমাদের উপর এইভাবে ঝাঁপিয়ে পড়লো কেন? সেই অনেক কথা বাবু। চলুন, এই আপনাদের পৌঁছে দিয়ে আপনাদের ভারী বিপদ দেখছি। তুমি কোথায় গিয়েছিলে? আমি দূরে ঘোড়া গাড়িখানা দেখতে পেলুম, তাই আপনাদের জন্য গাড়ি থামাতে গিয়েছিলুম। আমার বড্ড দেরি হয়ে গেল বাবু। ওই গ্রামের সীমানায় গাড়ি থামাতে না গেলে হয়তো এমনটা হইতো না। বাবু ঠিকই বলছিলেন, পথঘাট ভালো না, কিন্তু এই দাদা বাবু তো রক্ত ঝরছে। হ্যাঁ, ওর এখন ডাক্তারের দরকার। আশেপাশে কোথাও হাসপাতাল আছে? এখানে হাসপাতাল কোথা বাবু? সামনে যা কোবরেজ আছে, ওই কোবরেজ মশাই জখম সারানোর খুব ভালো ঔষধ জানেন। চলুন বাবু, বেশুর রক্ত বেরুলে মুশকিল হবে তো। চলুন সেখানে, চলুন চলুন। থাক, তার প্রয়োজন নেই। ব্যোমকেশ আশেপাশের জঙ্গল থেকে খুঁজে কোনো একটা ভেষজ পাতা হাতে ডলে আমার কপালে লাগিয়ে দেয়। তারও হাতে পায়ে বেশ চোট লেগেছে লক্ষ্য করলাম। আমার কাছে ঔষধ আছে, আমরা পান্থশালায় ফিরে যাচ্ছি। যদু, তুমি রাজমোহনকে বলো আমরা আপাতত ঠিক আছি, কিন্তু কেন এমন হলো তার উত্তর আমি নিজেই খুঁজে বের করব। রাজমোহনকে সাবধানে থাকতে বলো। রাজমোহন বাবুকে বলবেন আমরা পরে কথা বলে নেব। ঠিক আছে কর্তা। আমাদের উপর এমন করে হামলা হওয়ার কারণ কি ব্যোমকেশ? আমরা তো এখনো কোনো কিছুই করিনি। তুমি আজকে লাঠি চালাতে না পারলে তো
আজকেই বুঝি আমাদের দিন শেষ হয়ে যেত। ভয় নেই অজিত, এটা আমাদের পরীক্ষা ছিল। পরীক্ষা মানে? কারো প্রাণের ওপর হামলা করা কি কোনো পরীক্ষা হতে পারে? লাঠি চালাতে গিয়ে যা বুঝলাম, ওরা আমাদের ওপর আক্রমণ করলেও আমাদের প্রাণে মারার উদ্দেশ্য ছিল না। প্রাণে মারতে চাইলে সেটা তাদের কাছে সহজ ছিল। ওদের এই অতর্কিত হামলার পেছনে নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে। কি সব বলছো? কিছু তো বুঝছি না। প্রাণে মারবার উদ্দেশ্য ছিল না, আবার বলছো পরীক্ষা। আরে কিসের পরীক্ষা? কে নিচ্ছে পরীক্ষা? কে নিয়েছে পরীক্ষা সেটা সময়ই বলবে। এখন তোমার জখমে ঔষধ লাগাতে হবে, অনেকটা কেটে গেছে। ব্যোমকেশের থেকে কোনো সদুত্তর না মেলায় মনটা ভারী বিচলিত লাগছিল। এদিকে কপালের আঘাতটাও টনটন করছিল ব্যথায়। কিছুক্ষণ পর সূর্য তরুণের সামনে এসে আমাদের ঘোড়া গাড়ি দাঁড়াতেই দেখি সেখানে পুলিশের গাড়ি দাঁড়িয়ে। আমি খানিকটা অবাক হলাম। এ কি, পুলিশের গাড়ি কেন? সূর্য তোরণে কিছু হলো নাকি? ব্যোমকেশও অবাক হয়। ভাড়া মিটিয়ে আমরা পান্থশালার সামনে যেতেই দেখি চার্লস কাঁদো কাঁদো স্বরে কিছু বলছে পুলিশকে। এদিকে নয়নতারাও কাঁদছে। দীননাথকে দেখে তাকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে? পুলিশ কেন? আগে বাবু, এই ফিরিঙ্গি বাবুর বউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। দীননাথের কথা শুনে আমরা দুজনেই খুব হতবাক হলাম। চার্লসের স্ত্রী মানে তো শালিনী, সে হঠাৎ নিখোঁজ কিভাবে হলো? পান্থশালার সমস্ত পরিচারকদের ডাকা হয়েছে। সূর্য তরুণের মালিকও হাজির হয়েছেন এখানে। পুলিশ অফিসার সকলকে জিজ্ঞাসাবাদ করছিলেন। আমাদের দেখে তিনি সামনে এগিয়ে এলেন। আপনাদের পরিচয়টা? নমস্কার, আমি ব্যোমকেশ বক্সী, আর আমার বন্ধু অজিত। আপনি ব্যোমকেশ বক্সী, দক্ষিণ কলকাতার ভবানীপুরের ব্যোমকেশ বক্সী, মানে গোয়েন্দা ব্যোমকেশ বক্সী? আগে হ্যাঁ, আমি সেই ব্যোমকেশ বক্সী। আরে কি সৌভাগ্য! আমি শরৎ বসু, কাঁথি থানার বড়বাবু। এইভাবে আপনার সাথে সাক্ষাৎ হবে সত্যি ভাবিনি। আপনি এখানে কবে এসেছেন? গতকাল এসেছি। পাশের গ্রামে কিছু জরুরি কাজ ছিল। আমরা যখন এখানে আসি তার কিছুক্ষণ পরেই চার্লস এবং ওনার স্ত্রী শালিনী আসেন। তারপরেই নয়নতারা দেবীও আসেন। হ্যাঁ, সেটা শুনলাম আমরা। কিন্তু আজ সকালের পর থেকে নাকি শালিনী দেবীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সে কি, খুঁজে পাওয়া যাচ্ছে না মানে? সেটাই তো অবাক হচ্ছি। সবাইকে জিজ্ঞাসাবাদ করা হলো, তারা কেউই কিছুই বলতে পারছে না। চার্লস বলছে সকালে সে আর তার স্ত্রী শালিনী সমুদ্র তীরে সূর্যোদয় দেখতে গিয়েছিল। একসাথেই তারা দীর্ঘক্ষণ বসেছিল। কিন্তু তারপরই চার্লস দুজনের জন্য চা নিতে সেখান থেকে চায়ের দোকানে এসে ফিরে যেতেই দেখে শালিনী সেখানে নেই। কি আশ্চর্য, কোথায় যেতে পারেন তিনি? চার্লস তো বলছেন তারা নাকি এখানকার কিছুই চেনে না। তিনি ভয় পাচ্ছেন তার স্ত্রী হয়তো সমুদ্রের ঢেউয়ে ভেসে গেছেন, কিন্তু জোয়ারের টান তখন ছিল না। ভেসে যাওয়ার সম্ভাবনাটা বড়ই কম। চার্লস বাবু কোনো মতেই মানতে পারছেন না যে শালিনী নিজে থেকে কোথাও যাবেন। ভেসে গেলেও তো মৃতদেহ পাওয়া যাবে। আপনারা সমুদ্র তীরে খুঁজেছেন? এখন তো আর সম্ভব নয়। যতটা দূর খোঁজা সম্ভব হয়েছে দেখা হয়েছে, আবার আগামীকাল ভোরে যেতে হবে। চার্লসকে দেখলাম বিষণ্ণ মুখে দাঁড়িয়ে। নয়নতারা তক্তপোষে বসে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। সকালে এই নয়নতারার সঙ্গেই তো কথা বলছিল শালিনী। হঠাৎ কি এমন হলো? ব্যোমকেশ চার্লসের দিকে এগিয়ে যায়। হ্যালো মিস্টার চার্লস, আই এম ডিটেকটিভ ব্যোমকেশ বক্সী। হোয়াট হ্যাপেন্ড চার্লস? ডিড ইউ অ্যান্ড ইউর ওয়াইফ হ্যাভ এনি কোয়ারেলস? Not at all, Mr. Bomkesh. Everything was very fine. Actually, I love her very much. Please, Mr. Bomkesh, help me to find my wife. Don't worry, Charles. I will try. But you also have to cooperate. Oh, sure. ব্যোমকেশ আর চার্লসের মধ্যে কিছুক্ষণ কথোপকথন হয়। তার কাছ থেকে যা জানা যায় তার শালিনীকে খুঁজে বের করার জন্য যথেষ্ট ছিল না। ব্যোমকেশ সকলকে যে যার ঘরে চলে যেতে বলে। শরৎবাবু, আপনার কি জিজ্ঞাসাবাদ হয়ে গেছে? হ্যাঁ, আমার যা জিজ্ঞাসাবাদ ছিল হয়ে গেছে। পান্থশালার কর্মীদের বয়ানও প্রায় একই রকম।
তাহলে আপনি আমাদের ঘরে আসুন। আমার বন্ধুর মাথায় চোট লেগেছে, ওষুধ লাগাতে হবে। তারপর না হয় বাকি কথা আলোচনা করা যাবে। হ্যাঁ, সেটাই লক্ষ্য করছি অনেকক্ষণ থেকে, জিজ্ঞাসা করতে পারছিলাম না কিভাবে হলো। সে অনেক কথা সময় করে বলবো। এরপর ব্যোমকেশ আমার কপালে ওষুধ লাগিয়ে ব্যান্ডেজ বেঁধে দেয়। আপনার কি মনে হয় ব্যোমকেশবাবু, শালিনী দেবী কি নিজে থেকেই কোথাও চলে গিয়েছেন নাকি হারিয়ে গিয়েছেন? আবার সমুদ্রের তলিয়েও যেতে পারেন। কি মনে হয় আপনার? দেখুন শরৎবাবু, আমি এখনও বিষয়টার গভীরে যাইনি। আর সকালেই আমি নয়নতারা দেবীর সাথে শালিনী দেবীকে কথা বলতে দেখেছি। আর তাছাড়া চার্লসের সাথে তো শালিনী দেবীর সম্পর্ক যথেষ্ট ভালো। অন্তত যতটুকু দেখেছি তাতে তো সেটাই মনে হয়েছে। তবে আজ সকালে কিন্তু শালিনী দেবীর মুখের অভিব্যক্তি আমার ঠিক লাগছিল না। মনে হচ্ছিল উনি খুব সমস্যায় রয়েছেন, আর নয়নতারা দেবীও কিছু একটা ওনাকে বোঝাচ্ছিলেন। তবে বিষয় তো কিছু একটা আছেই। অনুমান বলছে সাধারণ কোনো ঘটনা তো নয় এটা। আমাকে বিষয়টা নিয়ে শুরু থেকে ভাবতে হবে। ঠিক আছে ব্যোমকেশবাবু, আপনি একবার বিষয়টা নিয়ে ভাবুন। আপনাকে যখন পেয়েছি, তবে এই যাত্রায় আপনাকে আমার সহযোগিতা করতেই হবে। আচ্ছা আচ্ছা, বেশ বেশ। আজ আসছি, কাল সকালে আবার একবার সমুদ্রের তীরে তল্লাশি করতে হবে। অজিতবাবু, নিজের খেয়াল রাখবেন। হ্যাঁ নিশ্চয়ই, আপনি আবার আসবেন। শরৎবাবু চলে যেতেই আমি ব্যোমকেশকে ঝুল বারান্দায় গিয়ে দাঁড়াতে দেখলাম। বোধহয় বিষয়টা নিয়ে ভাবছে সে। আমিও পাশে গিয়ে দাঁড়াই। কি ভাবছো ব্যোমকেশ? ভাবছি তো অনেক কিছুই। আমাদের ওপর এমন হামলা করার কারণ কি? শালিনী দেবী হঠাৎ নিখোঁজ হয়ে গেলেন, নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে? আমাদের ওপর হামলার বিষয় না হয় পরে ভাবা যাবে, কিন্তু শালিনী দেবীর নিখোঁজ হওয়ার রহস্যটা কি? একবার নয়নতারার সাথে এই বিষয়ে কথা বলা যেতে পারে। চলো তো একবার। আমি আর ব্যোমকেশ নয়নতারা দেবীর ঘরের সামনে গিয়ে দাঁড়াই। দরজার খিল নাড়তেই ওপাশ থেকে নয়নতারা দেবী বলেন, আমি বলেছি না, এখন কারোর সঙ্গে দেখা করার মতো অবস্থায় আমি নেই। আপনারা যে কেউ হন না কেন, দয়া করে এখন এখান থেকে চলে যান। আমার ব্যক্তিগত সময়ে ব্যাঘাত ঘটানো আপনাদের উচিত নয়। আমি একটু ব্যস্ত আছি, আমাকে কেউ বিরক্ত করবেন না। আমি ব্যোমকেশ বক্সী বলছি। দরজাটা একবার খুলুন, কিছু কথা ছিল। নয়নতারা দেবী, আপনার সাথে কয়েকটি জরুরি বিষয়ে আলোচনা করা প্রয়োজন, যা এড়িয়ে যাওয়া আপনার পক্ষেই ক্ষতিকর হতে পারে। আমি বেশিক্ষণ সময় নেব না, কিন্তু দরজা না খুললে কিন্তু আমাকে অন্য ব্যবস্থা নিতে হবে। আর বেশি কথা বাড়াতে হয়নি। নয়নতারা দেবী দরজা খুলে দেন। আমরা ভেতরে ঢুকে দেখি তিনি তার জামা কাপড় গুছিয়ে সুটকেসে রাখছিলেন। সেগুলোকে একদিকে সরিয়ে বললেন, বলুন ব্যোমকেশবাবু, হঠাৎ আমার কাছে এলেন যে? যদিও আপনার বেশি সময় নেব না। আপনি কি ব্যস্ত? না মানে, আমি ঠিকই করেছি যে আমি কালই এখান থেকে চলে যাব। আমার নিজের কিছু জিনিস গুছিয়ে নিচ্ছিলাম, কারণ আমাকেই পান্থশালা থেকে দ্রুত বিদায় নিতে হবে। আপনাদের যা যা জিজ্ঞাসা করার আছে তা সংক্ষেপে করলে আমার খুব সুবিধে হয়। কালই? কিন্তু শালিনী দেবীর যতক্ষণ খোঁজ পাওয়া যাচ্ছে না, ততক্ষণ তো কেউই কোথাও যেতে পারবে না নয়নতারা দেবী। কিন্তু আমার সাথে শালিনীর কি? আমি একা এসেছি, ওর স্বামীকে নিয়ে এসেছে। শালিনী কোথায় গেছে তার জন্য আমি কেন থাকবো এখানে? আর তাছাড়া এখানে থাকার মতো মানসিক শক্তিও আমার নেই। শালিনীর নিখোঁজ হওয়ার ঘটনা আমাকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলেছে। আমি নিজের বাড়িতে ফিরে গিয়ে একটু শান্তিতে থাকতে চাই। শরৎবাবু সাহেব এই পান্থশালার ওপর কড়া নজরদারি রাখছেন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে তদন্তের কোনো সুরাহা না হওয়া পর্যন্ত কোনো পর্যটক এই সীমানা ত্যাগ করতে পারবেন না। আপনার মতো শালিনী দেবীর এত একজন কাছের মানুষকে তো পুলিশ আরও বেশি প্রয়োজন মনে করবে। ওর নিখোঁজ হওয়া বা হারিয়ে যাওয়ার জন্য তো আমি কোনোভাবে দায়ী নই। আমার এখানে আটকে থাকার কোনো আইনি ভিত্তি আছে কি? আমি একজন স্বাধীন নাগরিক। আমার যাওয়া আসার ওপর কেউ এভাবে নিষেধাজ্ঞা জারি করতে পারে না। নয়নতারা দেবী রীতিমতন উত্তেজিত হয়ে ওঠেন। তিনি উচ্চস্বরে কথাগুলো বলতে থাকেন। এ আপনার কেমন কথা নয়নতারা দেবী? শালিনী তো আপনার বান্ধবী। অন্তত গতকাল আপনাদের প্রথম অভিবাদন থেকে তো যেভাবে উচ্ছ্বসিত হয়েছিলেন, তাতে মনে হচ্ছিল যথেষ্ট কাছের বান্ধবী। তা বান্ধবী নিখোঁজ হয়ে যাওয়াতে আপনার কোনো শোক অনুতাপ নেই? একজন পুরনো বন্ধু যখন এভাবে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়, তখন সাধারণ মানুষের মনে উৎকণ্ঠা জাগায় স্বাভাবিক। আপনার এই উদাসীনতা আর দ্রুত পালানোর চেষ্টা কিন্তু
পুলিশের মনে সন্দেহের উদ্রেক করতে পারে? কে বলেছে নেই? আমার কি কষ্ট কম হচ্ছে? ও ছোটবেলার বান্ধবী আমার। আমরা একই গ্রামে বড় হয়েছি, একই পাঠশালায় একসাথে পড়াশোনা করেছি। ওর এই বিপদের কথা শুনে আমি আর নিজেকে সামলাতে পারছি না। হঠাৎ কি হলো কে জানে। কথাগুলো বলতে বলতে নয়নতারা দেবী কাঁদতে থাকেন। আপনার কি মনে হয় শালিনী দেবী কোথায় যেতে পারেন? আমি জানি না। আমি কি ভগবান নাকি যে কার মনে কি চলছে তা বলে দেব? ও চার্লসের সাথে সব সময় থাকতো। আমি তো আজ মাত্র কিছুক্ষণ কথা বলেছি, আমি কিচ্ছু জানি না। আমাকে এসব প্রশ্ন কেন করছেন আপনারা? আমাকে এই ঝুট ঝামেলা থেকে মুক্তি দিন দয়া করে। কেন আমাকেই বারবার দোষী করা হচ্ছে? দোষী কেউ করছে না, শুধু সত্যটা জানতে চাইছি। আচ্ছা ঠিক আছে, অন্য জিজ্ঞাসা করছি। আপনার বাড়ি কোথায়, আর শালিনীর সাথে কিভাবে পরিচয় আপনার? আমি জানি না আপনি আমাকে কেন এসব জিজ্ঞাসা করছেন। আমাদের সেই পুরনো বন্ধুত্বের ইতিহাস জেনে আপনার কি লাভ হবে আমি কিচ্ছু জানি না। তবু বলছি, আমার বাড়ি ঝাড়গ্রাম, লালগড় রাজবাড়ির ওখানে। শালিনীর বাড়িও ওখানেই। একই পাঠশালায় পড়তাম আমরা, তখন থেকেই পরিচয়। আচ্ছা, আপনি এখানে একা এসেছেন কেন? আপনার সাথে আর কেউ কেন আসেনি, বা আপনার পরিবারের কেউ? আসলে সাধারণত মহিলারা একা বাড়ির বাইরে বের হয় না, তো এখানে আপনি একাই। দেখুন ব্যোমকেশ বাবু, আমি জানি না আপনি কেন আমাকে এসব জিজ্ঞাসা করছেন। আমি সব প্রশ্নের উত্তর আপনাকে দেওয়ার প্রয়োজনও বোধ করি না। আমার একাকিত্ব আমার ব্যক্তিগত বিষয়। আমার পরিবার আছে কি নেই বা আমি কেন একা এসেছি তা নিয়ে কৈফিয়ত দেওয়ার দায় কিন্তু আমার নয়। দুঃখিত নয়নতারা দেবী, তবে আমার কাছে এড়িয়ে গেলেও পুলিশ কিন্তু আপনাকে ছেড়ে দেবে না। দেখুন, যেটুকু বুঝলাম, শরৎবাবু অত্যন্ত দক্ষ অফিসার। তিনি যখন এই ঘটনার তদন্ত শুরু করবেন, তখন আপনার এই অসহযোগিতা তাঁর সন্দেহ আরও বাড়িয়ে দেবে। আমি আপনাকে স্রেফ বন্ধু হিসেবে সতর্ক করছি। আপনার কাছে কি কোনো লুকোনোর আছে কিছু? রহস্য উদ্ঘাটন না হলে আপনি হয়তো বাড়ি ফিরতে পারবেন না। আশ্চর্য, কিন্তু আমি তো এসবের কিছুই জানি না। দয়া করে আমাকে মিথ্যে অপবাদ দেবেন না, আমি নির্দোষ। দেখুন, আপনি যদি কিছুই না করেন তাহলে তো আর ভয়ের কিছু নেই। নির্দোষ হলে প্রমাণের দরকার পড়বে। তাই যা জিজ্ঞেস করছি উত্তর দিলেই হলো। পুলিশ অফিসার আমাকে তদন্তের ভার দিয়েছেন, তাই আপনি শালিনী দেবীর বিষয়ে কতটা জানেন সেটাই জানতে চাই। এতে পুলিশি জেরা থেকে আপনিও বাঁচবেন। বলুন, আর কি জানতে চান? শালিনী দেবীর সাথে শেষ কবে সাক্ষাৎ হয়েছিল আপনার? শেষ সাক্ষাৎ ঠিক মনে নেই, অনেক বছর আগে। আচ্ছা বেশ, শালিনীর সাথে উইলিয়ামসের সম্পর্ক কেমন? শালিনীর সাথে চার্লসের সম্পর্ক মোটেই সুখকর ছিল না। ওরা বাইরে সকলকে দেখায় ওরা অনেক সুখী। শালিনী তো আজ সকালেও বলছিল ওর সঙ্গে নাকি চার্লসের রাতে খুব অশান্তি হয়েছে। সে আর এই সম্পর্ক নিয়ে থাকতে চায় না। চার্লস লোকটা বড্ড রকচটা আর সন্দেহপ্রবণ। শালিনী ওর কাছে হাঁপিয়ে উঠেছিল। সে চাইছিল এই বন্ধন থেকে মুক্তি পেতে, কিন্তু চার্লস ওকে ভয় দেখাতো। চার্লসের মতো এক বিদেশির সাথে শালিনী দেবীর পরিচয় হলো কিভাবে, আর তাদের বিয়ে কতদিন হয়েছে? মাস দুয়েক হবে। আচ্ছা বেশ, আমরা এখন আসছি, আপনিও বিশ্রাম নিন। আচ্ছা, তুমি কি কিছু অনুমান করেছো নয়নতারা দেবীকে এত জবাবদিহি করছিলে যে? অনুমান তো করেছিলাম অন্য, কিন্তু বিষয়টা দেখছি আরও গভীরতর। তোমার শরীর ঠিক আছে তো অজিত? না, খুব যন্ত্রণা করছে বুঝলে। মাথাটা বড্ড ঝিমঝিম করছে সেই খেজুর গাছের আঘাতের পর থেকে। তুমি ঘরে যাও, কিছুক্ষণ ঘুমিয়ে নাও, আমি একটু পরে আসছি। মাথাটা সত্যি ভীষণ যন্ত্রণা করছিল, তাই ব্যোমকেশের নির্দেশ মানতে মন না চাইলেও ঘরে ফিরে আসি। বিছানায় শুয়ে চোখ বন্ধ করতেই কখন ঘুমিয়ে পড়েছে খেয়ালই নেই। ব্যোমকেশের ডাকে পরে ঘুম ভাঙে আমার। ওঠো অজিত, রাতে খাবার খেয়ে ওষুধ খেয়ে নাও, তাহলে কালকে সুস্থ বোধ করবে। হ্যাঁ ঠিক আছে, আমার এখন আর তেমন খারাপ লাগছে না। তা তুমি কোথায় গিয়েছিলে? আমি চার্লসের সাথে কথা বললাম বুঝলে অজিত, তাতে যা মনে হচ্ছে শালিনীর মনে হয়তো অন্য কিছু চলছে। অন্য কিছু মানে? অন্য কিছু মানে শালিনীর সম্বন্ধে চার্লস বিশেষ কিছুই জানে না। 3 মাস আগে পরিচয় আর 2 মাস আগে বিয়ে করে। শালিনীর বাড়ি কোথায়, পরিবারে কে কে আছে, সে বিষয়ে কিছুই নাকি চার্লস জানে না। তাদের দুজনের প্রথম দেখা হয়েছিল দার্জিলিংয়ে, একই পান্থশালায় ছিলেন তারা, সেই সূত্রেই আলাপ। চার্লস ভীষণ ধনী একজন ব্যবসায়ী, তার বাড়ি ব্যবসা সবই নাকি লন্ডনে। শালিনীর জোড়াজুড়িতেই নাকি তাদের মন্দারমণি আসা। সকালে যখন আমরা শালিনী আর নয়নতারাকে কথা বলতে দেখি,
তারপরেই নাকি চার্লস আর শালিনী সমুদ্র তীরে যায়। একেবারে নির্জন জায়গায় যায় তারা, যেখানে কেউ খুব একটা যায় না। শালিনীর নাকি নির্জনে বসে সময় কাটানোর ইচ্ছে ছিল। তারপর সেখানে দুজনে কিছুটা সময় কাটানোর পর নাকি চা খেতে ইচ্ছে হয়। শালিনীকে বসিয়ে রেখে চার্লস সমুদ্র তীর ছেড়ে চলে আসে অনেকটা দূর। তারপর ফিরে যেতেই দেখে শালিনী সেখানে নেই। পান্থশালায় এসে চার্লসই প্রথমে জানায় যে শালিনীকে পাওয়া যাচ্ছে না। তারপরেই থানায় টেলিফোন করে। তাহলে কি বুঝছো বিষয়টা? কোথায় যেতে পারে শালিনী দেবী? ষড়যন্ত্রের জাল বড্ড জটিল অজিত। নয়নতারা আর শালিনীর কথোপকথনের ভাষা খুব একটা বন্ধুসুলভ ছিল না আজ সকালে। আমার মন বলছে শালিনী দেবী হয়তো আর বেঁচে নেই, তার সাথে কিছু তো একটা হয়েছে। মানে তুমি কি বলতে চাইছো খুন হয়েছে? আমাদের এই সামান্য জমি দেখার সফরে এত বড় রক্তারক্তি কেন ঘটবে ব্যোমকেশ? তুমি কি নিশ্চিত যে ও বেঁচে নেই? হয়তো তাই। কালকের সূর্যোদয় সব কথা বলবে। কেন ব্যোমকেশ, কাল কি হবে? শরৎবাবু থানা থেকে খবর পাঠিয়েছেন, তিনি খুব ভোরেই এখানে আসবেন তল্লাশি চালানোর জন্য। আমাদের কাল সকালের জন্য প্রস্তুত থাকতে হবে। কালকের দিনটা ভীষণ গুরুত্বপূর্ণ। রাতের খাবার খেয়ে শুয়ে পড়ি। শুয়ে পড়লেও রাতে ঘুম আসছিল না। আমি নিশ্চিত যে ব্যোমকেশ কিছু একটা ঠাহর করে ফেলেছে, যা আমি অনুমান করতে পারছি না। আগামী সূর্যোদয় হয়তো সমস্ত সত্য উদ্ঘাটন করবে। সকাল হতেই টেলিফোনটা বেজে ওঠে। ব্যোমকেশ রিসিভারটা কানে লাগাতেই উচ্চস্বরে বলে ওঠে, কি? শালিনী দেবীকে পাওয়া গেছে অচৈতন্য অবস্থায়? কোথায় আছেন এখন তিনি? কাঁসি হাসপাতালে? ঠিক 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 আছে, ঠিক আছে, আমরা আসছি। আপনারা ঘরটা ঘিরে রাখবেন। অজিত, জলদি তৈরি হও। কি হলো ব্যোমকেশ? কার টেলিফোন ছিল? শরৎবাবুর। তিনি বলছেন সমুদ্রের তীরে নাকি শালিনী দেবীকে জ্ঞানহীন অবস্থায় পাওয়া গেছে। চলো, হাসপাতালে যেতে হবে। ব্যোমকেশের কথায় আমি হতচকিত হয়ে গেলাম। তাহলে কি শালিনী দেবী সত্যি সত্যি সমুদ্রের ঢেউয়ে ভেসে গিয়েছিল? শুনেছি সমুদ্র নাকি কোনো কিছুই নেয় না, তাকে যা দেওয়া হয় সে আবার সেটা ফিরিয়ে দেয়। কথাগুলো 7-5 ভাবতে ভাবতে তৈরি হয়নি আমি। নয়নতারা আর চার্লসের ঘরের সামনে গিয়ে দেখলাম তারা কেউই ঘরে নেই। সম্ভবত তারা আগেই খবর পেয়ে হাসপাতালে ছুটেছে। আমি আর ব্যোমকেশ পান্থশালার থেকে বেরিয়ে ট্যাক্সি নিয়ে হাসপাতালে পৌঁছাই। হাসপাতালের বাইরেই শরৎবাবু দাঁড়িয়ে, আরও কয়েকজন কোতোয়ালও রয়েছেন। আপনি ঠিক যেমনটা বলেছেন ব্যোমকেশবাবু, তেমনটাই করেছি। এবারে বাকিটা কিন্তু আপনারই হাতে। হাসপাতালের এই করিডোরটা আমি সম্পূর্ণ খালি করে দিয়েছি। আপনাদের পরিকল্পনা সফল হওয়ার জন্য সব আয়োজন একদম তৈরি। আপনি নিশ্চিন্তে থাকুন শরৎবাবু। গঘু বোধ হয় এতক্ষণে ফাঁদে পা দিয়েছে। অজিত, কোনো কথা বলবে না, শুধু আমার পেছনে থাকো আর পরিস্থিতির মজা নাও। আমি যা অনুমান করেছি ঠিক তাই। ব্যোমকেশ মনে মনে কিছু একটা যে ভেজেছে তা বেশ বুঝেছি, তবে সবটাই এখন আমার কাছে ধোঁয়াশা। আমি, ব্যোমকেশ, শরৎবাবু আর দুজন কোতোয়াল হাসপাতালের পেছনের দিকে দরজা দিয়ে আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠি। দ্বিতীয় তলের সর্বশেষ ঘরের পেছনের দরজা দিয়ে ঢুকে পর্দার আড়ালে দাঁড়িয়ে পড়ি আমরা। আড়াল থেকেই দেখতে পাই বিছানায় একটি রোগীকে ঢেকে রাখা হয়েছে। আমরা সকলেই নিশ্চুপ দাঁড়িয়ে রয়েছি, কারো আসার অপেক্ষায় অপেক্ষমান। কয়েক মিনিট যেতেই সেই ঘরের দরজাটা খুলে যায়। কালো রঙের জুতো পরিহিত একজন ভিতরে প্রবেশ করে। পরনে কালো রঙের লম্বা কোট, মুখ ঢাকা, হাতে দস্তানা, মাথায় হ্যাট। ধীরে ধীরে সেই মৃতদেহর দিকে এগিয়ে আসে সে। বিছানার থেকে বালিশটা হাতে নিয়ে সেই রোগীর দিকে এগোতেই শরৎবাবু আড়াল থেকে সজোরে হাসি দিয়ে ওঠেন, আর সেই শব্দ পেয়েই আগন্তুক ব্যক্তি বালিশ ছুঁড়ে দিয়ে দরজা দিয়ে দৌড়ে পালায়। আর তার পিছু পিছু ব্যোমকেশ এবং শরৎবাবুও দৌড় লাগায়। আমিও এবারে উল্টো দিক দিয়ে বের হয়ে ছুটতে থাকি। অবশেষে আগন্তুকের শেষ রক্ষা হয় না, ব্যোমকেশ তাকে ধরে ফেলে। কে আপনি? আর শালিনী দেবীকে মেরে ফেলতে গিয়েছিলেন কেন? বলুন, কে আপনি? সেই আগন্তুককে চারিদিকে ঘিরে ফেলা হয়।
শরৎবাবু সামনে গিয়ে মাথার হ্যাটটা টেনে সরিয়ে ফেলতেই লম্বা চুলের বিনুনি বেরিয়ে আসে। উপস্থিত সকলেই হতবাক হলেও ব্যোমকেশের মুখে দেখলাম ঈষৎ হাসি, কারণ তার যে আগে থেকেই অনুমান হয়েছিল এই বিষয়ে। ছেড়ে দিন আমায়, আমি আমি কিছু জানি না। নয়নতারা দেবী, আপনি আপনি কেন শালিনী দেবীকে মেরে ফেলতে চান? বলুন বলুন বলছি। তার মানে শালিনী দেবী নিখোঁজ হওয়ার পেছনে আপনারই ষড়যন্ত্র রয়েছে? নয়নতারা দেবী হাঁটু মুড়ে অঝরে কাঁদতে থাকে। কাঁদতে কাঁদতেই বলতে থাকে, বিশ্বাস করুন, আমি শালিনীকে মেরে ফেলতে চাইনি। ও আর আমি তো একই সাথে পরিকল্পনা সাজিয়েছিলাম। আমি কেন ওকে মারবো? আমি তো বুঝতেই পারিনি যে ওটা শালিনী বসে আছে। আমি ভেবেছি। কি ভেবেছিলেন? কাকে ভেবেছিলেন? এবং আপনি কেনই বা তাকে আক্রমণ করতে চেয়েছিলেন? আমি ভেবেছিলাম সমুদ্র তীরে চার্লস বসে আছে, আর তাই পেছন থেকে ধাক্কা দিয়েছিলাম। চার্লসকেই বা কেন ধাক্কা দিতে চেয়েছিলেন? ও তো আপনার বান্ধবীর স্বামী। স্বামী নয়, চার্লস ছিল আমাদের তুরুপের তাস। শালিনীর চার্লসকে বিয়ে করাটা প্রথম বিয়ে ছিল না। আমাদের পরিকল্পনা ছিল চার্লসকে বিয়ে করার পর ওর সব সম্পত্তি ধীরে ধীরে শালিনীর নামে করে নিয়ে চার্লসকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া। চার্লসকে পৃথিবী থেকে সরানোর কি প্রয়োজন? সে থাকলেও তো সম্পত্তির ভোগ করতে পারতেন। চার্লস বেঁচে থাকতে তো শালিনীর আবার বিয়ে করাটা সম্ভব হবে না। আমাদের উদ্দেশ্য ছিল সব থেকে অর্থশালী হওয়া। যেই ব্রিটিশরা আমাদের দেশের সম্পত্তি লুটে নিয়ে গেছে, তেমনি ব্রিটিশকে প্রেমের জালে জড়িয়ে তাদের সম্পত্তি কেড়ে নেওয়াটাই আমাদের উদ্দেশ্য ছিল। আপনার কথা শুনে সত্যিই আশ্চর্য হচ্ছি। কতবার বিয়ে করবেন এভাবে? ভারতীয় নারীর এমন শোভা দেয় কি? কতবার বিয়ে করব তা জানি না, তবে প্রচুর প্রচুর অর্থশালী হতে চেয়েছিলাম আমরা। শালিনী দেবীকে মেরে ফেলতে চাননি বলছিলেন আপনি। তার মানে শালিনী দেবীকে আপনি মেরে ফেলেছেন, কিন্তু কেন? আমাদের পরিকল্পনা ছিল চার্লস যখন ধীরে ধীরে সব সম্পত্তি শালিনীর নামে করে দেবে, তখন কোনো এক নির্জন জায়গায় গিয়ে তাকে মেরে ফেলতে হবে, আর তার মৃতদেহ কোথাও লুকিয়ে ফেলতে হবে, যেন কেউ কোনোভাবে কিছু বুঝতে না পারে। তারপর থানায় নিখোঁজ হওয়ার অভিযোগ জানিয়ে দুজনে কয়েক মাসের জন্য আলাদা হয়ে যাব। চার্লস যে 2 মাসের মধ্যেই শালিনীকে এতটা বিশ্বাস করে ফেলবে আমি ভাবতেও পারিনি। সমস্ত সম্পত্তিও প্রায় শালিনীর নামেই করে দিয়েছে। তাই পরিকল্পনা মাফিক চার্লসকে মন্দারমণি নিয়ে আসা হয়। উদ্দেশ্য ছিল আজ সকালে শালিনী আর চার্লস দূরের সমুদ্র তীরে, যেখানে বড় বড় সব পাথর কাটা আছে, তার উপর বসে থাকবে। সেখানে আর কেউ থাকবে না। শালিনী কোনো কারণে সেখান থেকে সরে যাবে, আর সেই সুযোগে চার্লসকে পেছন থেকে আচমকা ধাক্কা দিয়ে পাথরে ফেলে দিলেই মাথায় আঘাত পেলে সেই সুযোগে দুজন চার্লসকে খুন করে ভাসিয়ে দেব। কিন্তু আমি যখন পৌঁছাই তখন প্রথমে শালিনীকে দেখতে পাইনি। আমি চার্লসকে পেছন থেকে সজোরে ধাক্কা দিতে সে উবু হয়ে পড়ে গেলে মাথায় আঘাত পাওয়া মাত্রই ওর মাথা ফেটে রক্ত ঝরতে থাকে। তারপর খেয়াল হয় সে চার্লস নয়, চার্লসের পোশাকে শালিনী ছিল। আমি খুব ভয় পেয়ে যাই। যদি চার্লস এসে আমাকে খুনি প্রমাণ করে, আমি ভয় পেয়ে ওখান থেকে পালিয়ে যাই। তারপর আমি আর কিছুই জানি না। আর যখন শুনছি যে শালিনীকে পাওয়া গেছে, তখন আমি খুব ভয় পেয়ে যাই। শালিনী যদি আমাকে ভুল বুঝে পুলিশকে বলে যে আমি ওকে মেরে ফেলতে চেয়েছি, তাহলে কি হবে? এতটাই ভয় পেয়েছিলেন যে বান্ধবীর গলা থেকে কালো মুক্তোর মালাটা পর্যন্ত ছিনিয়ে নিয়েছিলেন? আসলে মুক্তোর মালাটা ভীষণ দামি ছিল, তাই আর লোভ সামলাতে পারেননি। আর লোভ সংবরণ করতে শিখলে হয়তো ধরা নাও পড়তে পারতেন। মুক্তোর মালাটা আমি কাল রাতেই আপনার গয়নার বাক্সে দেখেছি। যে মালাটা গত পরশু দিনও শালিনী দেবীর গলায় ছিল, যেটা পরেই সমুদ্র তীরে তিনি চিত্রশিল্পীকে দিয়ে চার্লস আর নিজের ছবি আঁকিয়েছিলেন। কিন্তু ব্যোমকেশবাবু, তাহলে শালিনী দেবীর মৃতদেহ কোথায় গেল? নয়নতারা দেবী তো শালিনী দেবীকে সেখানেই ফেলে আসেন। মানে মৃতদেহ কেন? আপনারা যে বললেন শালিনীকে পাওয়া গেছে জ্ঞানহারা অবস্থায়, তাহলে হাসপাতালে কে ওটা? ওটা অন্য রোগী, মিথ্যে বলা হয়েছে। শালিনী দেবীকে পাওয়া যায়নি। মিথ্যে না বললে আপনি ভয় পেয়ে ছুটে আসতেন না। কি এত বড় ষড়যন্ত্র? কেন? ষড়যন্ত্র শুধু আপনিই করতে পারেন।
ব্যোমকেশবাবু, তাহলে শালিনী দেবীর খোঁজ মিলবে কিভাবে? খোঁজ তো মিলবেই। চার্লস কোথায়? সে কেন আসেনি? ব্যোমকেশ কথাটা বলতেই আমরা সকলে লক্ষ্য করি চার্লস অদূরে দাঁড়িয়ে রয়েছে। আমাদের দৃষ্টি তার উপরে পড়তেই সে দৌড়ে গিয়ে ঘোড়ার গাড়িতে চড়ে বসে, কিন্তু ঘোড়া ছুটিয়েও লাভ হয় না। শরৎবাবু গাড়ি চালিয়ে একেবারে ঘোড়ার গাড়ির সামনে গিয়ে থামে। চার্লসকে সেখান থেকে টেনে বের করে আনা হয়। পালিয়ে লাভ নেই মিস্টার চার্লস। আমি আজ সকালে খোঁজ নিয়েছি তুমি কাল জেলেদের থেকে একটি ডিঙি মোটা অঙ্কের টাকা দিয়ে ভাড়া নিয়েছিলে। আমি নিশ্চিত তুমি সেই ডিঙিতেই শালিনীকে নিয়ে কোথাও গিয়েছিলে। বলো, কি করেছো শালিনীর সাথে? কোথায় সে? She is a cheater. I threw her in the middle of the sea, and this is the perfect punishment for her. এরপর চার্লসকে জিজ্ঞাসাবাদ করে যা জানা যায় তা হলো চার্লস সত্যিই ভালোবেসেছিল শালিনীকে, কিন্তু আজ সকালে সে নয়নতারা আর শালিনীর কথোপকথন শুনে ফেলে যখন তারা চার্লসকে মেরে ফেলার পরিকল্পনা করছিল। এতে সে প্রচণ্ড ক্ষেপে যায় এবং হিংস্র হয়ে ওঠে। তাই সে একরকম জোর করেই শালিনীকে নিজের পোশাক, মাথায় হ্যাট, কালো কোট পরিয়ে নিয়ে যায়। ঠিক এই কারণেই নয়নতারা শালিনীকে পেছন থেকে চিনতে পারেনি। তাই সে যখন ফিরে গিয়ে দেখে শালিনী অচেতন হয়ে পড়ে আছে, তাকে বাঁচাবার চেষ্টা না করেই মাঝ সমুদ্রে তাকে ফেলে দেয়। এরপর তার উদ্দেশ্য ছিল নয়নতারাকেও মেরে ফেলা, কিন্তু সেটা আর সার্থক হয়নি। তবে এত বড় ষড়যন্ত্র যে কোনো মহিলা ঘটাতে পারে তা সত্যি অভাবনীয়। এরপর চার্লস আর নয়নতারাকে থানায় নিয়ে যাওয়া হয়। ধন্যবাদ ব্যোমকেশবাবু, অজিতবাবু, এই এত বড় ষড়যন্ত্রকে উদ্ঘাটন করার জন্য। আবার ধন্যবাদ কিসের? তবে শালিনী দেবীর মৃতদেহ কিন্তু উদ্ধার করতে হবে আপনাদেরকে। বেচারি হয়তো বেঁচে যেতে পারত। বেচারি নয় অজিত, এটা প্রথম ঘটনা নয়। এর আগে দুবার তারা খুন করেছে, আর বিভিন্ন জায়গায় তারা নাম বদলে এমন ঘটনা ঘটিয়ে চলেছে। কালই সন্দেহ হয়েছিল আমার, কারণ নয়নতারা যখন বলছিল তার বাড়ির ঠিকানা, তখন অনেক ভেবে উত্তর দিচ্ছিল। ঝাড়গ্রামে খোঁজ নেওয়ার চেষ্টা করি রাতে। ওখানে আমারই এক বন্ধু থানায় কর্মরত। সে বলল এই নামে লালগড় রাজবাড়ি এলাকায় কেউ থাকে বলে জানা নেই, তবে এমন খুনের ঘটনার খবর তার কাছে আছে। তাই বিষয়টা আরও স্পষ্ট হয়ে যায়। সত্যি ব্যোমকেশবাবু, আপনার বুদ্ধিমত্তার প্রশংসা না করে পারা যায় না। সেসব পরে হবে ক্ষণ, কিন্তু আপনার যে সহযোগিতা চাই আমার। হ্যাঁ, নিশ্চয়ই, বলুন না। এই শরৎ বসু সব সময় হাজির আপনার জন্য। আজ নায়েব রাজমোহন চৌধুরীর গাঁয়ে গিয়েছিলাম। সেখানে আমাদের দুজনের ওপর কয়েকজন লাঠিয়াল হামলা করে। অজিত চোটও পেয়েছে। সেটা কে বা কারা করেছে সেটাই উদ্ধার করতে হবে। বললাম যে এই শরৎ বসু আপনার জন্য সর্বদা হাজির। চার্লস আর নয়নতারা দেবীর সঠিক বন্দোবস্ত আগে করা যাক। চলো অজিত, অন্তত একটা দুশ্চিন্তা তো নেমেছে।